কালকে তোমরা যারা যারা আমার ক্লাস করছো, আমরা বলছিলাম অনেকগুলো মৌল নিয়ে আলোচনা করছিলাম। মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কাকে বলছিলাম? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। যেমন সোডিয়াম বলতে পারো, নাইট্রোজেন বলতে পারো, অক্সিজেন বলতে পারো। আর যৌগিক পদার্থ কাকে বলছিলাম? যেগুলোকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য পদার্থ পাওয়া যায়। যেমন তুমি যদি পানিকে ভেঙে ফেলো, H2O, তুমি যদি H2O কে ভাঙো তাহলে তুমি দুইটা জিনিস পাবে, একটা পাবা হাইড্রোজেন আর একটা অক্সিজেন। সেম ভাবে তুমি যদি ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙো তুমি তিনটা জিনিস পাবা, তুমি ক্যালসিয়াম পাবা, তুমি অক্সিজেন পাবা, তুমি কার্বন পাবা। এগুলো হচ্ছে যৌগিক পদার্থ মূলত, ঠিক আছে? তো আমরা বলছিলাম আমাদের মোট 118টা মৌল আছে, এর মধ্যে 98টা মৌল প্রকৃতিতে পাওয়া যায় আর 20টা মৌল কৃত্রিম ভাবে তৈরি করতে হয়। আর আমাদের শরীরে, মানুষের শরীরে সর্বমোট কয় ধরনের মৌল পাওয়া যায় এটা বলছিলাম কালকে। বলো তো অ্যান্সার কত হবে? 1 নম্বরের অ্যান্সার, 1 নম্বর আর 2 নম্বরের অ্যান্সার বলো আমাকে কত হবে। 1 নম্বর আর 2 নম্বর, এই দুটার অ্যান্সার বলে দাও দেখি, কে বলতে পারো? আচ্ছা, আর যারা নতুন জয়েন করতেছো তারা একটু কাইন্ডলি আমাদের ইকরা পাঠশালার পেজটা ফলো করে দিও। বলো আমাদের 1 নম্বরের অ্যান্সার কত হবে আর 2 নম্বরের অ্যান্সার কত হবে? দ্রুত অ্যান্সার দিয়ে দাও। 1 নম্বর এবং 2 নম্বরের অ্যান্সারটা একটু সবাই কাইন্ডলি অ্যান্সার করতে থাকো, তাছাড়া তো আমি বুঝতে পারবো না। তোমরা যদি অ্যান্সার না দাও তাহলে তোমরা কতদূর পারলা? কালকে তো ক্লাস করাইলাম আমি আমার মতো। আচ্ছা, এই যে আরিফ বলছে 1 এর সি হবে। হ্যাঁ, 1 এর সি হবে, ওর অ্যান্সারটা ঠিক আছে। 1 এর সি হবে আর 2 এর বি হবে, তাই না? 1 এর সি হবে, 1 এর সি হবে। কিন্তু আরিফ তোমার ভুল হয়েছে, 2 এর বি হবে না, 2 এর অ্যান্সারটা বি হবে না। 2 এর অ্যান্সারটা আর কেউ দিবা? আরিফের একটা ঠিক আছে, ওয়ালাইকুম সালাম নুসরাত জাহান। 2 এর অ্যান্সারটা আর কেউ দিলে দিতে পারো, দ্রুত একটু কমেন্ট করে দাও, তারপরে আমরা মুছে দিয়ে আমাদের নতুন টপিক শুরু করবো। একটু দেখি তোমরা কেমন পারো। আচ্ছা, 2 এর অ্যান্সার কোনটা হবে? 4 হবে? বলো বলো, অপশন বলো, এ বি সি ডি এর মধ্যে কোনটা হবে? আরমান বলছো সি এর সি হবে, মানে 2 এর সি হবে না? হ্যাঁ, 2 এর সি হবে। এবার আরমান এটা হয়েছে 2 এর সি হবে, কারণ দেখো আমরা বলছিলাম যে বোর পরমাণু, বোর মডেল ওই সমস্ত পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে যাদের মধ্যে একটা ইলেকট্রন আছে। দেখো তো হিলিয়াম 2+ এর ভিতরে কয়টা ইলেকট্রন আছে? হিলিয়ামের তো 2টা ইলেকট্রন থাকে, তাই না? এখানে 2+ দ্বারা কি বোঝাচ্ছে? ও 2টা ইলেকট্রনই বের করে দিয়েছে, তার মধ্যে ওর মানে কোনো ইলেকট্রনই নাই, তাহলে এটা পারবে না। লিথিয়াম প্লাস বলতে কি বোঝাচ্ছে? লিথিয়ামের ভিতরে ইলেকট্রন থাকে কয়টা? 3টা, কারণ লিথিয়ামের প্রোটন 3, তাই ইলেকট্রনও 3টা। এর মধ্যে একটা প্লাস দ্বারা কি বোঝাচ্ছে? একটা ইলেকট্রনকে সে বের করে দিচ্ছে, এখনো স্টিল নাও এর ভিতর 2টা ইলেকট্রন আছে, তাই না? তাহলে এটাকেও বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারবে না। সরি, এটা না, এই যে এটাকেও বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারবে না। এরপরে দেখো বেরিলিয়ামের ভিতরে কয়টা ইলেকট্রন আছে? বেরিলিয়ামের ভিতরে 4টা ইলেকট্রন আছে, 2+ দ্বারা কি বোঝাচ্ছে? 2টা বের করে দিছে, স্টিল নাও ওর ভিতরে 2টা ইলেকট্রন আছে, তাহলে বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারবে? ওকেও পারবে না। বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারবে লিথিয়াম 2+ কে, কারণ লিথিয়ামের ভিতরে ইলেকট্রন থেকে 3টা, 2+ দ্বারা বোঝাচ্ছে ও 2টা বের করে দিছে, এখন ওর ভিতরে একটা ইলেকট্রন আছে। দ্যাটস ওয়াই এটাকে বর্ণনা করতে পারবে, এটাকে ব্যাখ্যা করতে পারবে বোর পরমাণু মডেল। আই থিংক সবাই বুঝছো। এখন আমরা এটা মুছে দিতে পারি, আমরা নতুন টপিক শুরু করতে পারি আজকে। আলহামদুলিল্লাহ জুমন, ভালো আছি, তুমি কেমন আছো? দেখো তাহলে আমরা নতুন টপিক শুরু করি আমাদের। দেখো মুছে দিলাম এই পর্যন্ত, আমরা মুছে দিয়ে আজকের মতো আমরা নতুন টপিকসে অগ্রসর হই। আর কালকে একটা ম্যাথ দিছিলাম, তোমরা কি ম্যাথটা করছিলা? করে তো অ্যান্সার দিলা না কেউ? অ্যান্সার দেওয়া উচিত ছিল, তাই না? দেখো তাহলে আমরা পরমাণু মডেল সম্পর্কে দেখছিলাম কালকে, বোর পরমাণু মডেল দেখছিলাম আর রাদারফোর্ড পরমাণু মডেল দেখছিলাম, তাই না? দেখো এই যে একটা পরমাণুর নিউক্লিয়াস আমি আঁকলাম, এটা একটা পরমাণু নিউক্লিয়াস, এই যে একটা শক্তি স্তর, এই যে আরেকটা শক্তি স্তর, এন্ড দেন আরো একটা শক্তি স্তর, এন্ড দেন আরো একটা শক্তি স্তর। এটা একটা পরমাণু, এটাকে তুমি বলবা প্রথম শক্তি স্তর, প্রথম শক্তি স্তর, শক্তি স্তর। এগুলো লেখার দরকার নেই, এখানে n = 1 লিখে দিলেই তোমাদের হয়ে যাচ্ছে যে এখানে n = 1, এখানে বলতেছি আমরা n = 2, এখানে বলতেছি n = 3, আর এখানে বলতেছি আমরা n = 4। এই যে একটা করে কক্ষপথে প্রধান শক্তি স্তরে মোট কয়টা ইলেকট্রন থাকতে পারবে তার একটা সূত্র আছে বের করার, যে প্রধান কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, প্রধান কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, এটা বের করার সূত্র হচ্ছে 2n²। কি বললাম ভাইয়ারা? 2n²। তোমাকে যদি আমি বলি প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারবে, তুমি তাহলে প্রথম কক্ষপথের জন্য প্রথম কক্ষপথে 2n² = 2 ইন্টু প্রথম কক্ষপথে n এর মান কত? 1, তাহলে 1 = 2টা ইলেকট্রন থাকতে পারবে প্রথম কক্ষপথে। আর তোমরা জানো প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে। এরপরে দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 2n², n এর মান কত? 2, তাহলে 2 ইন্টু 2 এর উপর স্কয়ার, তাহলে কত হবে? 4, 2 ইন্টু 2 এর উপর স্কয়ার করলে 4, 4 2 8। তোমরা জানো দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন থাকতে পারে। আমাকে বলো তো চতুর্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে তাহলে? চতুর্থ কক্ষপথে
চতুর্থ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকতে পারে? কয়টি ইলেকট্রন থাকতে পারে? থাকতে পারে, এটা আমাকে বলো একজন। চতুর্থ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকতে পারে? চতুর্থ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকতে পারে আমাকে কেউ একজন বলো। এই তো 32। আরিফ বলছে চতুর্থ কক্ষপথে 32টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমরা বুঝতে পারছি আসলে জিনিসটা কিভাবে কাজ করে। হ্যাঁ, 32টা ইলেকট্রন থাকতে পারে। আমরা তাহলে বুঝলাম যে সবাই কিছু না কিছু বুঝতে পারছি এখান থেকে। এই প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়। প্রধান শক্তি স্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। এরপর এই যে একটা পরমাণু, এই পরমাণুর কি সব জায়গায় ইলেকট্রন থাকবে? এই কক্ষপথের প্রত্যেকটা জায়গায় কিন্তু ইলেকট্রন থাকে না। আজকে শুনে রাখো, এটা কেউ বলবে কিনা জানি না। এই পরমাণুর এই যে কক্ষপথের প্রত্যেকটা জায়গায় ইলেকট্রন থাকে না, ইলেকট্রন নির্দিষ্ট একটা জায়গায় থাকে। এই যে দ্বিতীয় কক্ষপথের, প্রথম কক্ষপথের এই নির্দিষ্ট একটা জায়গায় ইলেকট্রন থাকবে শুধুমাত্র, আর অন্য কোথাও ইলেকট্রন থাকবে না। এই জায়গাটাকে বলবো আমরা উপশক্তি স্তর। প্রথম কক্ষপথে শুধুমাত্র একটা জায়গায় ইলেকট্রন থাকবে, আর দ্বিতীয় কক্ষপথের দুইটা জায়গায় ইলেকট্রন থাকবে। এই মনে করলাম আমরা এই দুইটা জায়গায় ইলেকট্রন থাকবে দ্বিতীয় কক্ষপথের। আর তৃতীয় কক্ষপথের কয়টা জায়গায় ইলেকট্রন থাকবে? তিনটা জায়গায় ইলেকট্রন থাকবে। আমরা মনে করলাম তৃতীয় কক্ষপথের এই তিনটা জায়গায় ইলেকট্রন থাকে, এই যে এই তিনটা জায়গায়। আর চতুর্থ কক্ষপথের 4টা জায়গায় ইলেকট্রন থাকবে, এই যে 4টা জায়গায় ইলেকট্রন থাকবে চতুর্থ কক্ষপথের। এই যে 4 জায়গায় ইলেকট্রন থাকবে। ইলেকট্রন কিন্তু সব জায়গায় থাকে না। এগুলোকে বলতেছি আমরা উপশক্তি স্তর। কি বলতেছি? যেখানে ইলেকট্রন গুলো থাকে এগুলোকে উপশক্তি স্তর বলি আমরা। এই যে উপশক্তি স্তর, উপশক্তি স্তর, শক্তি স্তর, এগুলোকে বলি আমরা কি? উপশক্তি স্তর। এদেরকে এল দ্বারা প্রকাশ করা হয়। এল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়, তাই না? উপশক্তি স্তর কয়টা আছে বলো দেখি আমাকে। ওয়ালাইকুম সালাম জুই। উপশক্তি স্তর আমাদের মোট আছে 4টা। কয়টা আছে? 4টা। দেখো আমার এই যে উপশক্তি স্তর, এই যে জায়গায় ইলেকট্রন গুলো থাকতে পারে এগুলোকে আমরা তাহলে কি দ্বারা প্রকাশ করি? এল দ্বারা প্রকাশ করি। এই দেখো উপশক্তি স্তর আমাদের মোট আছে 4টা, SPDF। এই 4টা আমাদের উপশক্তি স্তর। উপশক্তি স্তর, এদেরকে এল দ্বারা প্রকাশ করা হয়। উপশক্তি স্তর। তার আগে আরেকটা দেখো, এল এর মানটা নির্ভর করে, এল এর মান নির্ভর করে এল এর মানের উপর। দেখো এল এর মান নির্ভর করে, এল এর মান নির্ভর করে এন এর, এনটা ভালো করে লিখি, তোমরা আবার অনেকেই বুঝতে পারবে না। এন এর মানের উপর, মানের উপর। তাহলে এল এর মান কার উপর নির্ভর করে? এন এর মানের উপর নির্ভর করে। এল এর মান 0 হতে প্লাস মাইনাস n-1 পর্যন্ত হতে পারে, n-1 পর্যন্ত হতে পারে। তো এটা তোমরা অনেকেই বুঝতে পারো না এই জায়গাটায় যে কি বলছে, যে এল এর মান 0 হতে n-1 পর্যন্ত মানে কি। আচ্ছা দেখো আমি তোমাদেরকে বুঝাইতেছি। n ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে তবে l ইকুয়ালস টু 0 হবে, ঠিক আছে না? এবং 0 থেকে তুমি শুরু করবা এবং n এর মানের থেকে একটা কমাবা। তাহলে দেখো তো n-1 পর্যন্ত, n এর মান কত? 1-1 দিলে কি হয়? ওই 0ই তো হইলো, তাই না? এই জন্য আমরা এটাকে আর লিখবো না। n-1 মানে ওই 1-1 মানে 0ই হয়। এই তো একবার 0 দিছি, তাই আর লিখবো না। এখন n ইকুয়ালস টু 2 হয় তবে n ইকুয়ালস টু প্রথমে হবে 0, এরপরে কি হবে? n এর থেকে 1 মাইনাস করো, তাহলে কি হয়? 1 হয়। এই যে সেই 1। এরপরে n ইকুয়ালস টু যদি 3 হয় তবে n ইকুয়ালস টু হবে 0, এরপরে হবে 1, এরপরে হবে 2, এরপরে কিন্তু 3 হতে পারবে না। n এর মান সব সময় কি হবে? l এর মান সব সময় n এর মানের থেকে 1 কম হবে। আবারও বলতেছি, n এর মান সব সময় n এর মান থেকে 1 কম হবে। এরপরে দেখো n ইকুয়ালস টু যখন 4 হয় তবে l ইকুয়ালস টু হবে 0, 1, 2, 3, এই জিনিসগুলো হবে l এর মান। এরপরে দেখো আসো এইদিকে, এই উপশক্তি স্তর কয়টা আছে আমাদের? উপশক্তি স্তর আছে মোট আমাদের 4টা। একটা S, একটা P, একটা D, একটা F। S এর জন্য L এর মান 0, L এর মান 0। P এর জন্য L এর মান 1, D এর জন্য L এর মান 2, F এর জন্য L এর মান 3। এই যে এই 4টা হতে পারে আমাদের মান, ঠিক আছে? বুঝতে পারছি? তাহলে দেখো n ইকুয়ালস টু 1 হয় তবে l ইকুয়ালস টু 0, n ইকুয়ালস টু 2 হলে l ইকুয়ালস টু 0 আর 1, আর n ইকুয়ালস টু 3 হলে l এর মান কত হয়? দেখো 0 হয়, 1 হয়, 2 হয়, আর n ইকুয়ালস টু 4 হলে l এর মান 0, 1, 2, 3, ঠিক আছে? এই 3 পর্যন্ত হবে। আর এদিকে দেখতেছি আমরা, দেখো l এর মান s। উপশক্তি আমাদের 4টা উপশক্তি স্তর, এই 4টাকে বলি আমরা উপশক্তি স্তর। তাহলে দেখো তো s হইলে এই যে এখানে l এর মান যদি 0 হয় তাহলে উপশক্তি স্তর পাবা তুমি একটা।
1s। এরপরে এল এর মান যদি 0 আর 1 হয় তাহলে উপশক্তি স্তর পাবা তুমি দুইটা, 2s 2p। এরপরে দেখো এল এর মান যদি 2 হয়, সরি এখানে যদি d হয়, এল এর মান কত আছে এখানে দেখো তো, 0 আছে 1 আছে 2 আছে, তাহলে এখানে মানও হবে তোমার 3s 3p 3d। এরপরে দেখো এখানে যদি এল এর মান এই জায়গায় 3 হয় অর্থাৎ f অরবিটাল হয়, f উপশক্তি স্তর হয়, তাহলে এখানে মান হবে 4s 4p 4d আর 4a। এই জিনিসটা বুঝতে পারলে আর কিছু লাগবে না আজকে, এই জিনিসটা বুঝতে পারলে ইলেকট্রন বিন্যাস একবারে সবার কাছে সহজ হয়ে যাবে। এই জিনিসটা বলো বুঝতে পারছো কিনা। আমি আবার সংক্ষেপে বলতেছি, মোট 4টা উপশক্তি স্তর আছে, এস পি ডি এফ। এই 4টা, এস এর জন্য হয় এল এর মান 0, পি এর জন্য হয় এল এর মান 1, ডি এর জন্য হয় এল এর মান 2 এবং এফ এর জন্য হয় ফাইনালি এল এর মান 3। এগুলাই আমরা লিখছি এল এর মানগুলা, ঠিক আছে। এরপরে দেখো n ইকুয়ালস টু যদি 1 হয় তবে এল এর মান হবে 0 আর উপশক্তি স্তর হবে 1s, আর n এর মান যদি 2 হয় এল এর মান হবে কয়টা দেখো তো, এল এর মান হবে এখানে আমাদের 0 আর 1, তাহলে উপশক্তি স্তর হবে দুইটা, 2s 2p। এল এর মান যদি n এর মান যদি 3 হয় তাহলে এল এর মান হবে 0 1 2 মানে তিনটা, তাহলে উপশক্তি স্তর হবে কয়টা, তিনটা, 3s 3p 3d। আর n এর মান যদি 4 হয় এল এর মান হবে 4টা, এই যে 0 1 2 3, তাহলে আমাদের উপশক্তি স্তর হবে 4টা, 4s 4p 4d 4f। আর এই দেখো প্রত্যেকটা উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটাকে বলা হয় 2 × 12 + 1, এটা দিয়ে বের করা হয়। তাহলে আমাকে বলো তো তুমি 1s এ কয়টা ইলেকট্রন থাকতে পারবে, 1s এ আমি যদি বলি 1s এ কয়টা ইলেকট্রন থাকতে পারবে, 2 × 12 + 1 করো, 2 × 12 + 1। দেখো তো 1s এর জন্য এখানে s এর মান কত হবে, এই যে 2 দিলে, এটা কনস্ট্যান্ট, এটাও 2 দিলে, ইনটু s এর জন্য l এর মান কত দেখো তো, এই যে s এর জন্য l এর মান 0, তাহলে 0 + 1 সমান এখানে থাকতেছে 2, দুইটা। তাহলে s এ আমরা দেখতেছি দুইটা ইলেকট্রন থাকতে পারে, কয়টা, দুইটা ইলেকট্রন থাকতে পারে। এরপরে তুমি যদি দেখো s এর পরে তুমি দেখো আরেকটা কি আছে আমাদের p, p তে কয়টা ইলেকট্রন থাকতে পারে দেখো তো, 2 × 12 + 1। দেখো তো p এর জন্য l এর মানটা কত ভাইয়ারা, p এর জন্য l এর মানটা 1, তাহলে কত হবে 2 × 1 + 1, দ্যাট মিন্স এটা আসতেছে আমাদের 3 3 2 6, তাহলে p তে আমাদের 6টা ইলেকট্রন থাকবে, p তে আমাদের মোট 6টা ইলেকট্রন থাকতে পারে। অনুরূপ ভাবে তুমি d তে হিসাব করে দেখবা 10টা ইলেকট্রন থাকতে পারে, আর f তে হিসাব করে দেখবা 14টা ইলেকট্রন থাকতে পারে। এই পর্যন্ত বুঝছো কিনা বলো আমাকে একটু সবাই। বলো এ পর্যন্ত বুঝতে পারছো কিনা। দেখো তোমাদের উপশক্তি স্তর আর ইয়া নিয়ে একটু ভেজাল লাগছে। উপশক্তি স্তর বলতে কি বোঝায় আমরা, এই যে 1s, এই যে দেখতেছো না, এই যে 1s 2s 2p, এগুলো সবই উপশক্তি স্তর। এই যে 1s 2s 2p এগুলো সবগুলোই হচ্ছে উপশক্তি স্তর। আর অরবিটাল জিনিসটা কিন্তু আলাদা, কিন্তু তোমাদের বইয়ে এই ঝামেলাটাকে যাতে জটিল করা না লাগে তাই একটু সহজ করছে। অরবিটাল আর উপশক্তি স্তর তোমাদের বইয়ে এক করে ফেলছে, আসলে অরবিটাল আর উপশক্তি স্তর কিন্তু এক না, ঠিক আছে। এই যে এগুলোকে আমরা বলতেছি উপশক্তি স্তর, আর এই একটার ভিতরে আবার অরবিটাল আছে, যেমন s এর ভিতরে একটা অরবিটাল, এরপরে 3s এর ভিতরেও একটা অরবিটাল, p এর ভিতরে 3টা অরবিটাল আছে, px py pz, এরপরে d এর ভিতরে 5টা অরবিটাল আছে। কিন্তু তোমাদের বইয়ে কি করছে, এই উপশক্তি স্তর আর অরবিটাল এক করে ফেলছে, এই যে যাতে ঝামেলা না হয়, এটা তোমাদের একটু আলোচনাটাকে সহজ করার জন্য উপশক্তি স্তর আর অরবিটালকে এক করে ফেলছে। বুঝতে পারছি? আচ্ছা দেখো বলতেছো যে একজন বলছো যে এসপিডিএফ এর পূর্ণরূপ কি। এসপিডিএফ এর পূর্ণরূপ হলো এস এর শার্প, পি এর হলো প্রিন্সিপাল, ডি এর হলো ডিফিউজ, এফ এর হলো ফান্ডামেন্টাল। এগুলো হলো এক একটা নির্দিষ্ট জায়গা, যেই জায়গায় ইলেকট্রন থাকবে। আমি প্রথমে একটা ছবি আঁকছিলাম, হ্যাঁ কে বলতেছিলা জানো, দেখি এমডি লিটন ইসলাম, হ্যাঁ লিটন ইসলাম বলছে যে এসপিডিএফ এর পূর্ণরূপ বলেন। বাট এসপিডিএফ এর পূর্ণরূপ হলো শার্প, প্রিন্সিপাল, ডিফিউজ, ফান্ডামেন্টাল। বুঝছিস? এসপিডিএফ এর পূর্ণরূপ শার্প, প্রিন্সিপাল, ডিফিউজ, ফান্ডামেন্টাল। এগুলো হলো আকৃতি, এগুলো মূলত আকৃতি। এই আকৃতিগুলোতে ওই দিক দিয়ে ইলেকট্রন ঘোরাফেরা করে, ঠিক আছে। আচ্ছা দেখো এরপরে একটু বুঝতে পারলে আমার সামনে আগাবো। এসপিডিএফ এর আকৃতি, এসপিডিএফ এর পূর্ণরূপ হলো শার্প, প্রিন্সিপাল, ডিফিউজ, ফান্ডামেন্টাল, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে আমরা একটু সুন্দর করে আবার লিখি। n = যদি 2, n = 1 হলে
n ইকুয়ালস টু 1 হলে l ইকুয়ালস টু 0, তাহলে এখানে উপশক্তি স্তর থাকবে একটা, উপশক্তি স্তর, উপশক্তি স্তর, উপশক্তি স্তর, হ্যাঁ এখানে উপশক্তি স্তর থাকবে একটা, কি 1s উপশক্তি স্তর। n ইকুয়ালস টু 2 হলে এখানে l ইকুয়ালস টু হবে 0 আর একটা হবে 1, তাহলে এখানে উপশক্তি স্তর থাকবে দুইটা, যেহেতু l এর মান দুইটা তাই না, উপশক্তি স্তর থাকবে দুইটা। কি কি উপশক্তি স্তর থাকবে? একটা হলো 2s আর একটা হলো 2p, বা এখানে কমা দিলেও সমস্যা নেই। এরপর দেখো n ইকুয়ালস টু যদি 3 হয় সেক্ষেত্রে l এর মানও হবে তিনটা, 0 1 আর একটা হবে 2, সেক্ষেত্রে তোমার উপশক্তি স্তর পাচ্ছ তুমি তিনটা, কয়টা? তিনটা, 3s, এরপরে 3p, এরপরে 3d। এরপরে দেখো n এর মান যদি 4 হয় তাহলে l এর মানও পাচ্ছ তুমি তিনটা, 0 1 2 3, এই চারটা পাচ্ছ। তাহলে তুমি এখানে উপশক্তি স্তর পাবা কয়টা? উপশক্তি স্তর পাবা চারটা, এই যে 4s থেকে শুরু হবে 4s 4p 4d আর এই যে 4f। এই জিনিসগুলোই আমরা বুঝাইতে চাইতেছিলাম। এখন এস এ জানো তুমি কয়টা ইলেকট্রন থাকে? এস এ সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকে। পিতে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে? পিতে 6টা ইলেকট্রন থাকে, 6টা ইলেকট্রন। এসপি ডিতে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 10টা ইলেকট্রন, 10টা, এর কম থাকতে পারে। যদি পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে যায় কম হয় তাহলে এর কম থাকবে, 10টা ইলেকট্রনের কম থাকবে, আর 10টার বেশি কখনো থাকতে পারবে না ডিতে। আরেকটা হচ্ছে এফ, এফ এর সর্বোচ্চ তোমার ইলেকট্রন থাকতে পারে 14টা ইলেকট্রন থাকতে পারে। বুঝতে পারছি? এই পর্যন্ত বুঝছো কিনা একটু কমেন্ট করে বলো। আচ্ছা গুড, মুসলিমা ও দেখা যায় দিয়ে যে সব শার্প, প্রিন্সিপাল, ডিফিউজ, ফান্ডামেন্টাল। আচ্ছা এগুলো হলো একটা পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে ঘোরাফেরা করে, কোন জায়গাগুলোতে বিচরণ করে, সেই জায়গাগুলোর আকৃতি। হ্যাঁ দেখো আচ্ছা অরবিট আর অরবিটালের ভিতরে পার্থক্য কি? অরবিট বলি আমি তোমাদেরকে, আর আরিফ মনে হয় প্রশ্ন করছে না তাই না? হ্যাঁ আরিফ অরবিট মানে হলো আমাদের এই যে শক্তি স্তরগুলো আছে না পরমাণুর ভিতরে, শক্তি স্তর, এগুলোকে বলা হয় প্রত্যেকটাকে একটা অরবিট বলা হয়, অরবিট বা শেল বলা হয়, অরবিট বা শেল বলা হয়। আর অরবিটাল বলতে মূলত একটা উপশক্তি স্তরে কয়টা অরবিটাল থাকে সেটা বোঝায়। যেমন দেখো এই পি একটা কি আমরা বলতে পারি 3p, যদি ধরো 3p এটা একটা অরবিটাল তাই না, এটা একটা আমাদের অরবিটাল বলা যাবে না, এটাকে উপশক্তি স্তর। এই উপশক্তি স্তরে আবার p তে 3টা অরবিটাল আছে, এই যে px py আর pz, এই p তে 3টা উপশক্তি অরবিটাল থাকে, এই যে এগুলো আমাদের অরবিটাল। যে আলোচনা তোমাদের এই এসএসসির বইয়ে করে নাই তারা, এটা ইন্টারে যা পড়বা, ঠিক আছে? এসএসসির বইয়ে যদি এই আলোচনা করে তাহলে তোমাদের জন্য ব্যাপারটা অনেক কঠিন হয়ে যাবে। তাই তোমাদেরকে এখানে মূলত উপশক্তি স্তর আর অরবিটাল একই জিনিস ধরে করা হয়েছে। হ্যাঁ এই আলোচনাটা তোমাদের এত কঠিন করে নাই, ইন্টারে যখন উঠবা তখন রসায়নের প্রথম চ্যাপ্টারেই তোমরা পড়বা অরবিটাল আর অরবিটের পার্থক্য। আশা করি বুঝাইতে পারছি। দেখো এরপরে তো এই জিনিসগুলো বুঝা গেলে আমরা এখন সামনে যাইতে পারি তাই না? এখন আমরা সামনে যাইতেই পারি। দেখো ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা একটু করি আউফবাউ নীতি অনুযায়ী, ইলেকট্রন বিন্যাসের নীতি। ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে, আউফবাউ নীতি। ইলেকট্রন বিন্যাসের আউফবাউ নীতি। আউফবাউ কথাটা একটা জার্মান শব্দ। আউফবাউ কথার অর্থ হচ্ছে বিল্ডিং আপ, অর্থাৎ প্রথমে ইলেকট্রনগুলা নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, এরপরে আস্তে আস্তে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। দেখো এটা কিভাবে হয় আমি যদি বলি ইলেকট্রন বিন্যাসের পদ্ধতিটা, এই যে 1s এইভাবে সাজাবো, প্রথমে 1s সাজাইলাম আমরা, এরপরে 2s, এরপরে এখানে দিলাম 2p তাই না, এরপরে 3s, এরপরে দিলাম আমরা 3p, এরপরে দিলাম আমরা 3d, এরপরে আমরা দিলাম 4s 4p 4d, 4s 4p 4d আর 4f, এরপরে দেখো 5s 5p 5d 5f, এরপরে দেখো 6s 6p 6d, এরপরে দেখো 7s 7p, এরপরে 8s। এখন ইলেকট্রনগুলা প্রথমে ওইখানেই প্রবেশ করে যেখানে শক্তি অনেক কম থাকে, এরপরে যেখানে শক্তি বেশি ওইখানে ইলেকট্রন প্রবেশ করে। এখন এই শক্তিটা তোমরা মাপবা কি দিয়ে? n+l দিয়ে মাপবা, n+l, এই যে লিখে দিলাম, যার n+l এর মান কম
ইলেকট্রন সেখানেই আগে প্রবেশ করে, যার n+l এর মান কম ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করে। দেখো তো এই প্রথমে ইলেকট্রনটা আসবে এই যে এইভাবে, এই যে 1s এ একটা ইলেকট্রন আসলো, তাই না, দুইটা ইলেকট্রন ফিল আপ হলো, এরপরে আসবে ইলেকট্রন 2s এ। দেখো এই 2s এর পরে ইলেকট্রন আসবে তোমার এই যে এইভাবে আসে ইলেকট্রনগুলো, 2s এর পরে 2p তে আসবে, এরপর 3s এ আসবে। দেখো 2p তে ইলেকট্রন আসলো, তারপরে কি 3s এ আসলো, এরপরে ইলেকট্রনটা 3p তে আসলো, এরপরে 4s এ আসলো। এখন তোমার মনে হতে পারে যে ভাই 3d এর পরে তো ইলেকট্রন, 3p এর পরে তো ইলেকট্রন 3d তে যাওয়ার কথা, তো ইলেকট্রনটা 3d তে না যায় 4s এ কেন আসে? আসো দেখাইতেছি। এটাই হলো n+l এর মান যার কম ইলেকট্রন সেখানেই আগে প্রবেশ করবে। তুমি দেখো 3p তে, তুমি দেখো এই যে 3d তে যদি আমরা বলি 3d এর ক্ষেত্রে n+l এর মান কত? দেখো n+l ইকুয়ালস টু কত? 3d এর ক্ষেত্রে এই যে এটা n এর মান 3 আর d এর মান তো হলো l এর মান, তাহলে l এর মান হবে 3 প্লাস, যদি d হয় d এর জন্য l এর মান কত আমরা বলছিলাম? s এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য কত? sp, d এর জন্য 2, তাহলে দেখো 2 সমান 5 হচ্ছে। আর তুমি 4s এর ক্ষেত্রে দেখো এই যে 4s এর ক্ষেত্রে 4s এর জন্য হবে আমাদের n ইকুয়ালস টু 4 আর s ইকুয়ালস টু 0 সমান 4 আসতেছে মানটা। দেখছো জিনিসটা কি হয়েছে এখানে? তাহলে তোমার 4s এর শক্তি হচ্ছে 4 আর 3d অরবিটালের শক্তি উপশক্তি স্তরের শক্তি হচ্ছে 5, তাহলে এর শক্তি 5 আর এর শক্তি 4, তাহলে কার শক্তি বেশি? অবশ্যই তোমার 3d এর শক্তি বেশি, তাই ইলেকট্রন আগে 3d তে যাবে না, ইলেকট্রন আগে যেখানে শক্তি কম ওইখানে যাবে, তাই ইলেকট্রন 4s এ আগে আসে, এরপরে ইলেকট্রন 3d তে যায়। আশা করি বুঝাইতে পারছি এই পর্যন্ত। হ্যাঁ 3d এর সময় আগে 4s এ যাবে, কারণ 4s এর শক্তির মানটা কম, মুরাদ 4s এর শক্তির মানটা অনেক কম থাকে, তাই ইলেকট্রন আগে 4s এ যাবে। সেম ভাবে দেখো এরপরে 3d তে আসবে ইলেকট্রন, এরপরে 3d তে আসবে, এরপরে 4p তে আসবে, এরপরে 5s এ যাবে। দেখো 4p তে আসার পর 4d তে ইলেকট্রন না যায় কেন 5s এ আসে? দেখো তো আমাকে বলো 5s এর শক্তি কত? এই যে 5s এর শক্তি কত, আর এদিকে আমার 4p এর শক্তি কত বলো? 4d এর শক্তি কত? দুইটার শক্তি তুমি একটু কাউন্ট করো তো। 5s এর n+l equals to 5 plus 0 equals to 5, আর 4d এর ক্ষেত্রে n+l তাহলে কত হয়? 4 plus sp, d এর ক্ষেত্রে কত হয় বলো তো? d এর ক্ষেত্রে আমাদের হয় 2 equals to 6। দেখছো এই জন্য ইলেকট্রন 4d তে আগে না যায় 5s এ আগে আসে। তো এইভাবে তোমাদের বইয়ে ইলেকট্রন বিন্যাস করা হয়েছে। এইভাবে যদি আমরা একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করি তাহলে তো মন্দ হয় না। দেখো এইভাবে আমরা একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করতেছি। আচ্ছা এটা কে ঢুকছে এখানে? একটু মডারেটর যারা আছে সাউন্ড একটু দেখো তো। ও মানে নিজের কোর্সের, আরে ভাই তুমি তোমার নিজের কোর্সের প্রমোশন চালাবা, তুমি অন্যান্য গ্রুপ আছে গ্রুপে যা চালাও, অন্যের লাইভে এসে তুমি নিজের কোর্সের প্রমোশন চালাইতেছো, তুমি ফ্রি নেওয়ার কিভাবে নাও ইট ইস টোটালি ডিপেন্ড অন ইউ, বাট ইউ ক্যানট হ্যাম্পার মাই ক্লাস, ইউ ক্যান্ট হ্যাম্পার মাই ক্লাস। হ্যাঁ দেখো এরপরে ওরা একটু ব্যাপারটা দেখো সবাই, এরপরে দেখো এভাবে আমরা যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারি। মনে করো আমরা ছোট্ট একটা মৌল দিয়ে শুরু করি, কার্বন 12, এই যে কার্বন 6 এর আমরা ইলেকট্রন বিন্যাস করি, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন। দেখো কার্বন 6 এর ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি পাচ্ছি? বা কার্বন না, আমরা আরেকটা একটু বড় মৌল নিই, কি নেই? সোডিয়াম নিই। সোডিয়াম 11 এর ইলেকট্রন বিন্যাসটা আমরা করি। তাহলে দেখো প্রথমে এই 1s এ যাবে 2টা, পরে এই s এও 2টা থাকতে পারে, 2টা যাবে, এরপরে p তে আসবে কয়টা? 6টা ইলেকট্রন আসছে। দেখছো তাহলে 2 আর 2 কত হয়েছে? 4, 4 আর 6 10টা হয়েছে। আর এখানে 3s এ বাকি থেকে কয়টা ইলেকট্রন? 11টা না, এর মধ্যে বাকি একটা এই 3s এ আসবে। তাহলে দেখো ইলেকট্রন বিন্যাসটা কেমন হলো? 1s2 2s2 2p6 3s1, এটা হলো সোডিয়াম 11 এর ইলেকট্রন বিন্যাস। এরপরে দেখো আমি যদি বলি কপারের ইলেকট্রন বিন্যাস, কিছু কিছু মৌল আছে যেগুলো ইলেকট্রন বিন্যাসে একটু ব্যতিক্রম হবে, কারণ কি অর্ধপূর্ণ আর পূর্ণ অরবিটাল গুলো অধিক পরিমাণ সুস্থির থাকে, অর্থাৎ স্টেবল থাকে, তাই তারা অর্ধপূর্ণ এবং পূর্ণ হতে চায়। এইভাবে ইলেকট্রন বিন্যাস করাটা অনেক কষ্টসাধ্য, ঠিক আছে? আমি নিজেও এইভাবে কোনোদিন ইলেকট্রন বিন্যাস করি না, তোমাদেরও করতে বলবো না। আমি তোমাদের যেটা আমি শিখাবো সেটা হলো একটা সংক্ষিপ্ত ইলেকট্রন বিন্যাস পদ্ধতি। দেখো ইলেকট্রন বিন্যাস পদ্ধতি এবার সংক্ষিপ্ত পদ্ধতি। সংক্ষিপ্ত ইলেকট্রন বিন্যাস পদ্ধতি তোমরা প্রথমে কি লিখবা বলো? সংক্ষিপ্ত ইলেকট্রন বিন্যাস পদ্ধতিতে তোমরা লিখবা এস এস, এরপরে লিখবা পিএস, আবারও লিখবা পিএস, এবার লিখবা ডিপিএস
DPS। এবার লিখবা FDPS, FDPS, মানে কি লিখলাম, SS লিখলাম আগে, এই যে SS, PS, PS, এরপরে FD, এরপরে DPS, সরি FDPS না, DPS, আবারও লিখলাম DPS, এরপরে লিখলাম আমি FDPS, আবারও লিখলাম FDPS। এই যে এইভাবে ইলেকট্রন বিন্যাসটা করবো আমি। এখন তুমি কত নাম্বার মোলে ইলেকট্রন বিন্যাস করতে হবে? তুমি জানো ইলেকট্রন কোথায় কয়টা থাকে, তোমাকে আমি বলছি এস এ ইলেকট্রন থাকে মাত্র 2টা, এরপর পি তে ইলেকট্রন থাকে কয়টা, পি অরবিটালে ইলেকট্রন থাকে তোমার 6টা, এরপরে ডি তে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 10টা, আর এফ এ থাকতে পারে সর্বোচ্চ কয়টা, সর্বোচ্চ এফ এ থাকতে পারে আমাদের সর্বোচ্চ 14টা, ঠিক আছে। এরপর এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখি। আচ্ছা সুন্দর, লিজেন ডিজি ও সুন্দর মতো অ্যান্সার দিচ্ছি, ধন্যবাদ ওকে। আচ্ছা ওকে, দেখো কমেন্ট করছে একদম লিজন, ওর সুন্দর হয়েছে কমেন্ট, যে অরবিটালে n প্লাস l এর মান কম সেই অরবিটালে ইলেকট্রন আগে যাবে। এখন দেখো তো আমি সবচেয়ে বড় মৌলের যদি একটা ইলেকট্রন বিন্যাস করি কাকে করতে পারি দেখি, সবচেয়ে বড় একটা মৌল বলো আমাকে, মার্গারি 80, তাই না, মার্গারি ইলেকট্রন বিন্যাস করবো, দেখি সবচেয়ে বড় মৌল কোনটা আছে বলি, সব থেকে বড় একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করবো আমরা, মার্গারি 80 ইলেকট্রন বিন্যাস করি। দেখো Hg80, তুমি কি করবা, তুমি জাস্ট ইলেকট্রন বসায় দিবা, 80টা ইলেকট্রন মিল করবা, এসে 2টা থাকতে পারে, এই যে এটা ইলেকট্রন বিন্যাস করতেছি আমরা, এসে 2টা, এসে 2টা, পিতে 6টা, এসে 2টা, পিতে 6টা, এসে 2টা, এরপরে ডিতে কয়টা দিবা, ডিতে 10টা, পিতে 6টা, এসে 2টা, ডিতে 10টা, পিতে 6টা, এসে 2টা, এরপরে এফে 14টা, ডিতে 10টা, একটু মিলাই, খালি তো দিয়ে যেতেছে 80টা হয়েছে কিনা, 2 আর 2 4, 4 আর 6 10, 10 আর 4 14 আর 6 20, 20 আর 10 30, 30 আর 6 36, 36 আর 2 38, 38 আর 10 48, 48 আর 2 50, 50 আর 6 56, 56 আর 14 কত হয় দেখো তো, 60 70, 70 আর 10 80, এই তো 80 পর্যন্ত মিলেই গেছে। এখন জিনিসটা কি করবে, 80 পর্যন্ত হয়েছে না, এই দেখো মার্গারির 80 ছিল, এখন তুমি এস শুরু হয় কত নাম্বার থেকে বলো তো, প্রথম শক্তি স্তরেই কিন্তু 1, ঠিক আছে, 1 এসে আসে, তাহলে 1 দাও এখানে, এই এসে দাও 1, এই এসে দাও 2, এই এসে দাও 3, এই এসে দাও 4, যতগুলো এস আছে নাম্বারিং করবা, এই এসে দাও 1 2 3 4 দিছো, তারপরে এই এসে তাহলে 5 দাও, এরপরে এই এসে 6 দাও, আর তো কোনো এস নাই, এগুলো তো চাইলে নাম্বারিং করতে পারবে, কিন্তু এগুলো তো ইলেকট্রন ঢুকে নাই, এর জন্য আমি নাম্বারিং করবো না, বুঝতে পারছি, ইলেকট্রন ঢুকলে ঠিকই নাম্বারিং করতাম আমি। এরপরে দেখো তুমি এবার নাম্বারিং করবা তুমি এস এর পরে পি এর, পি শুরু হয় কি, কোনোদিন 1p শুনছো, 1p উপশক্তি স্তরের নাম শুনছো, জীবনেও শুনো নাই 1p উপশক্তি স্তরের নাম, কারণ পি শুরুই হয় 2 নাম্বার শক্তি স্তর থেকে, তাই আমরা 2 থেকে শুরু করবো, এই যে পি এর জন্য 2p, পরেরটা আমরা দিব 3p, এর পরের পি কে আমরা দিব 2 3 4p, এর পরের পি কে আমরা দিব 5p, এরপরে আর কোনো পি তে ইলেকট্রন ঢুকছে না, ঢুকে নাই, তাই নাম্বারিং করারও দরকার নাই। এরপরে দেখো পি এর পরে আমরা ডি কে নাম্বারিং করবো, ডি নাম্বার শুরু হয় কত থেকে, 3 নাম্বার শক্তি স্তর থেকে ডি আসে, তাই না, যেমন 3s 3p 3d, 2d কোনোদিন নাম শুনছো, কোনোদিনও শুনবে না 2d, কারণ 2d শক্তি স্তর হয়ই না, তাই তুমি দেখো 3 নাম্বার থেকে শুরু করবা, ডি এর নামকরণ s s p s p, এই যে 4s, এই যে d, এই যে 3d, এরপরে এই যে 4d, এরপরে 5d, এরপরে দেখো এফ শুরু হয় কত নাম্বার শক্তি স্তর থেকে জানো, 4 নাম্বার থেকে, তাহলে এফ শুরু করবা তুমি 4 নাম্বার থেকে, দেখো এফ কোথায় আছে, এখানে এফ নাই, এই যে এখানে একটা এফ আছে, এই যে এই এফটাকে আমরা দিব 4 নাম্বার, এটাকে একটু বড় করে দিলাম 4 নাম্বার এফ, এই এফটাকে আমরা 4 নাম্বার শক্তি স্তর থেকে দিব এফ। এখন দেখো তুমি ইলেকট্রন বিন্যাসটা করে ফেলো, এই যে এটাই তোমার ইলেকট্রন বিন্যাস, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p6 5s2 4d10 5p6 6s2, এরপর 4f 14 5d10, এটাই তোমার ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে ভাইয়া, মার্গারি 80 ইলেকট্রন বিন্যাস অটোমেটিক হয়ে গেছে। তোমার এই আউটবাউন্ড নীতির মাধ্যমে ইলেকট্রন বিন্যাস করা থেকে এটা অনেক সোজা, তুমি এই নিয়মে ইলেকট্রন বিন্যাস করবা, অনেক দ্রুত করতে পারবা, ঠিক আছে। আচ্ছা এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু বলো তো সবাই। আচ্ছা দেখো মুসলিম ও একটা ছন্দ দিচ্ছে, শোনো শোনো প্রিয়া শোনো, চলো চলো ডিপিএস করো, ডিপিএস করো, এরপরে কি ডিপিএস করো, ফিউচার ডিপিএস করবা। আচ্ছা লিটন বলছে n প্লাস এল নিয়ে আরেকটু ব্যাখ্যা করেন, হ্যাঁ আরেকটু ব্যাখ্যা করা দরকার। দেখো n প্লাস এল নিয়ে আমরা আরেকটু ব্যাখ্যা করবো, যেই অরবিটালের n প্লাস এল এর মান কম ইলেকট্রন আগে সেই অরবিটালেই প্রবেশ করবে, যার n প্লাস এল এর মান কম ইলেকট্রন আগে সেখানেই যাবে, কিন্তু বাই চান্স দুইটা অরবিটালের n প্লাস এল এর মান সমান হয়ে গেল, হতেই পারে দুইটা অরবিটালের n প্লাস এল এর মান সেম হয়ে গেল, সেক্ষেত্রে ইলেকট্রন আগে কোথায় যাবে বলো তো,
যার এন এর মান কম ইলেকট্রন সেখানেই আগে যাবে। বুঝতে পারছি? যার এন এর মান কম ইলেকট্রন সেখানেই আগে যাবে। যদি কোনো সময় দেখো দুইটা অরবিটালের এন প্লাস এল এর মান সেম হয়ে গেছে, তাহলে যার এন এর মান কম হবে, অর্থাৎ যার এন এর মান তৃতীয় শক্তি স্তর, একটা হলো তৃতীয় শক্তি স্তর আর একটা হলো চতুর্থ শক্তি স্তর, কিন্তু দুইটারই এন প্লাস এল এর মান সেম, তাহলে তুমি দেখবা যার এন এর মান ছোট ইলেকট্রন আগে সেখানেই যাবে, কারণ ছোট শক্তি স্তরেই শক্তি কম থাকে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস করি এই সেম জিনিস দিয়েই। দেখো সেম জিনিস দিয়ে আমরা আরেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখি, এরপরে অন্য টপিকসে যাই। সেম জিনিস দিয়ে আরেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে যাচ্ছি আমরা। সেম জিনিস দিয়ে যদি আরেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস করি, দেখো মন্দ হয় না, তাই না? আচ্ছা দেখো, সবগুলো হয়তো মুছে ফেলছি আমরা। সেম জিনিস দিয়ে আমরা আরেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস করবো, বড় সড়ো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করবো। বলতো বড় সড়ো 118 নম্বর মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবা তোমরা এটা দিয়ে? আমি করতেছি না, কেন? সময় অনেক বেশি লাগবে, তাই 118 নম্বর মৌলের ইলেকট্রন বিন্যাস করতেছি না। এরপরে দেখো লেড 82 এর ইলেকট্রন বিন্যাসটা করি আমরা। 82 লেডের ইলেকট্রন বিন্যাস করবো। লেড 82 এর ইলেকট্রন বিন্যাসটা আমরা করবো, ঠিক আছে? এই যে পিবি লেড 82 এর ইলেকট্রন বিন্যাসটা করবো। আমরা কিভাবে করবো? প্রথমে এই যে এইভাবে লিখবো এস এস পি এস পি এস, হ্যাঁ এস এস পি এস পি এস, এরপরে কি লিখবো আমরা? ডিপিএস ডিপিএস, এরপরে নিচে কি লিখবো? এফ ডিপিএস এফ ডিপিএস, দুইবার করে লিখবো। হ্যাঁ, তাহলে দেখো এরপরে আরেকটা, এবার 82 নাম্বার আমরা মৌলের ইলেকট্রন বিন্যাস করতেছি। তাহলে দেখো এখানে দুইটা যাইতে পারে, 2 দাও 2 দাও, 6 দাও 2 দাও, এরপরে এখানে 6 দাও, এখানেও 2 দাও, তুমি এখানে 10 দাও, এখানেও 6, এখানে 2 10 6 2, এরপরে এখানে 14, এখানে 10। কয়টা হয়েছে দেখো? 2 আর 2 4 আর 6 10, 10 আর এদিকে 10 এ 20, 20 আর 10 এ 30, 30 আর 10 এ 40, 40 আর 8 এ 48, 48 আর 2 50 আছে 56, 56 আর 14 70, 70 আর 10 এ 80। আরো তো দুইটা থাকে, তাই না? সেই দুইটা এই যে এখানে দাও, পি এর মধ্যে দুইটা। এখন নাম্বারিং করো। দেখো এস শুরু হয় 1 নাম্বার থেকে, তাহলে 1s 2s, এরপরে 3s 4s, এরপরে 5s 6s, এরপরে দেখো এস এর কাজ শেষ। এখন তুমি পি এর কাজ করবে, তাহলে পি শুরু হয় কোথা থেকে? পি শুরু হয় আমাদের 2 নাম্বার থেকে, তাহলে এই যে 2p থেকে শুরু করো। 2p 3p, এরপরে আছে আমাদের 2p 3p 4p, এরপরে আছে আমাদের 5p, এরপরে আছে আমাদের 6p। পি এর কাজও শেষ। এবার ডি এর কাজ। ডি শুরু হয় কয় নাম্বার থেকে? 3 নাম্বার থেকে, তাই 3 দিয়ে শুরু করতে হবে তোমাকে। এই যে ডি শুরু হয়েছে এখান থেকে, 3d 4d, এরপরে এই যে 5d, দেখছো 5d। এরপরে দেখো আমরা কি করব, লাস্ট আমাদের এই যে এফ। এফ শুরু হয় কয় নাম্বার থেকে? 4 নাম্বার থেকে। তাহলে এফ তো আর কোনো ঘরে আছে? আর কোনো ঘরে তো এফ দেখতেছি না, এখানে এফ আছে। এর মাঝে এই যে 4 দিয়ে দাও, একটু গাঢ় করে দেই, তাহলে বুঝতে পারবে তোমরা। এই যে 4, এটাই হচ্ছে তোমার। আচ্ছা দেখো, একটু মনে হয় আমাদের টেকনিক্যাল ইস্যুর কারণে একটু সমস্যা হয়েছিল, আবার আমরা চলে আসছি। দেখো ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমগুলো আমরা দেখবো এবার। এটা দিয়ে তো আমরা দেখলাম, এবার দেখো ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, ব্যতিক্রমগুলো কেন হয় এগুলো আমরা দেখবো। ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। দেখো ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম তোমাদেরকে আমি প্রথমে যেদিন পড়াইছিলাম একটা অধ্যায়, 4র্থ অধ্যায় পড়াইছিলাম মেবি, ওইখানে বলছিলাম কয়টা মৌলতে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম ঘটে, এরকম 6টা মৌলের কথা বলে দিছিলাম। এটা মনে রাখতে বলছিলাম ক্যাম্প দিয়ে, কি দিয়ে? CAMP, ক্যাম্প দিয়ে মনে রাখবা কয়টা মৌলতে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম ঘটে। এই সিতে আসবে কপার ক্রোমিয়াম, কপার ক্রোমিয়াম, কপার, আরেকটা আসবে ক্রোমিয়াম, আর এতে আসবে গোল্ড, আরেকটাতে আসবে সিলভার, এজি সিলভার। এমতে আসবে মোলেবডেনাম, মোলেবডেনাম, আর পিতে আসবে তোমাদের লেড, পিবি লেড, আরেকটা আসবে তোমাদের প্লাটিনাম। এই কয়েকটা মৌল মুখস্থ রাখতে পারলেই হচ্ছে। এগুলোতে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম ঘটে। এর মধ্যে কপারের তোমরা জানো 29, ক্রোমিয়ামের কত তোমরা জানো 24, গোল্ডের কত মেবি, সিলভারেরটা 47, গোল্ডেরটা জানা নাই 79 হবে হয়তো। এরপরে মোলেবডেনামের 42, আর বাদ বাকিগুলো না রাখলেই হয়। কিন্তু সিলভার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাকে মনে রাখতেই হবে। সিলভারের হলো 47 47, সিলভারেরটা একটু মনে রাখো, বাকিগুলোর মনে না রাখলেও হ্যাঁ। 30-এর উপরে তোমাদের মৌলের পারমাণবিক ভর সংখ্যা বা প্রোটন সংখ্যা মনে রাখার দরকার হয় না। পারমাণবিক সংখ্যা বলো, পারমাণবিক ভর সংখ্যা বলো, যাই বলো না কেন 30-এর উপরে আর মনে রাখার দরকার নেই। তবে সিলভারেরটা মনে রাখবা, মোলেবডেনামেরটাও মনে রাখবা, প্লাটিনামেরটাও মনে রাখবা, লেডেরটাও মনে রাখবা, কারণ এদের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম ঘটে, তাই না? এগুলো একটু মনে রাখতে হবে এরা। দেখো এরপরে আমরা কেন ব্যতিক্রম ঘটে,
এসে ইলেকট্রন কয়টা থাকতে পারে? এসে ইলেকট্রন থাকতে পারে দুইটা, এসে দুইটা, পিতে থাকতে পারে 6টা, ডিতে থাকতে পারে 10টা, এফে থাকতে পারে 14টা। হ্যাঁ, ইলেকট্রন ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, এদিকে আমরা লিখলাম ইলেকট্রন সংখ্যা। তাহলে এসে দুইটা থাকতে পারে, পিতে থাকতে পারে 6টা, ডিতে 10টা, এফে 14টা। এই ইলেকট্রনগুলো যদি কোনো একটা তোমার অরবিটালে ফুলফিল থাকে তাহলে ওই অরবিটালটা সুস্থির বলতে পারো তুমি, অথবা যদি অর্ধেক থাকে তাও তুমি সুস্থির বলতে পারো। এই জন্য ইলেকট্রনগুলো ব্যতিক্রম ঘটে। কারণ দেখো আমরা আবার যদি লিখি যে এস এস পি এস পি এস ডিপি এস ডিপি এস এফ ডিপি এস এফ ডিপি এস, এটা দিয়ে আমরা কপারের ইলেকট্রন বিন্যাসটা করি। ঠিক আছে, কপার না সরি ক্রোমিয়াম এটাই করি। এই যে ক্রোমিয়াম 24 এর ইলেকট্রন বিন্যাসটা করি। দেখো তো, এখানে দাও 2, এখানে 2, এখানে 6, এখানে 2, দেন এখানে 6, এখানে 2, কত হয়েছে দেখো 10, 10 আর 10 এ 20। তাহলে আর 4টা, আর 4টা কোথায় যাবে? ডিতে যাবে না? ডিতে 4টা যাওয়ার কথা, তাই তো? এখন তুমি নাম্বারিং করো। এই যে 1s 2s 3s 4s দিলাম আমরা। এরপরে তুমি এর নাম্বারিং করো, পি এর নাম্বারিং করো, 2p 3p, আর কি এই যে 3 2p 3p। এরপরে ডি এর নাম্বারিং করো, দেখো ডি এর নাম্বারিং করো 2p 3p, এরপরে পি এ তো আর জানি। এরপরে ডি এর নাম্বারিং করো, তো ডি এর নাম্বারিং শুরু হয় কোথা থেকে? ডি এর নাম্বারিং শুরু হয় 3 থেকে, তাই না? এই যে আমরা দেখো ডি আছে উপরে নিচে কোনো জায়গায় না, এই জায়গায় শুধু ডি আছে। এই যে 3d দিয়ে দিলাম 3d। এখন দেখো ইলেকট্রন বিন্যাসটা তোমার কেমন হওয়ার কথা ছিল? এই যে এমন হওয়ার কথা ছিল না? ইলেকট্রন বিন্যাসটা এমন হওয়ার কথা ছিল তো। কপার 24 এর ইলেকট্রন বিন্যাসটা এই যে 1s পাইছো 1s2, এই যে 2s2, এরপর 2p 2p6, এরপর 3s2 3s2, এরপর কত পাইছো 3p6 এরপরে কত পাইছো তুমি 4s2। তুমি লেখার সময় সাজায়া লিখবা, লেখার সময় আর এভাবে লেখার দরকার নেই, লেখার সময় সাজায়া লিখবা। এই দেখো 3d4 আর 4s2, এইটা ইলেকট্রন বিন্যাস আসছে তোমার। দেখো এখানে 10 আর এখানে 10 20 আর 4 24। কিন্তু এইটা কিন্তু সবসময় হবে না ভাইয়া। কেন? কারণ আমরা বলছি অর্ধপূর্ণ আর পূর্ণ অরবিটালগুলো অধিক সুস্থির, যার কারণে ইলেকট্রন সবসময় অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থায় থাকার চেষ্টা করে। তাই এই 4s এ দুইটা ইলেকট্রন যায় না ভাইয়া, 4s এ একটা ইলেকট্রন যায়, আর একটা ইলেকট্রন 4s থেকে 3d তে লাফ দিয়ে উড়ে আসে। লাফ দিয়ে উড়ে আসে না, এটা আমরা এইভাবে বলি ব্যাপারটাকে সহজ করার জন্য। আমরা বলি যে 4s থেকে ইলেকট্রন 3d তে আসে, আসলে কিন্তু এটা ঘটে না। ইলেকট্রন প্রথমেই জানে যে কোথায় গেলে ওর অর্ধপূর্ণ অবস্থা হবে। ওই যে শাওন একদিন বলছিল না ইলেকট্রন অনেক জ্ঞানী, ইলেকট্রন প্রথমেই জানে যে ইলেকট্রন কোথায় গেলে অর্ধপূর্ণ এবং কোথায় গেলে পূর্ণ হবে। তাই ইলেকট্রন 4s এ দুইটা যায় না, একটা যায় 4s এ, আর এই 3d তে ইলেকট্রন 5টা যায়। এটা এরকম হবে, এখান থেকে 3d5 আর 4s1, এই যে এটা হবে ইলেকট্রন বিন্যাস, এটা হবে আমাদের ইলেকট্রন বিন্যাস। কারণ অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটাল গুলো অধিক সুস্থির। এস এর মধ্যে কয়টা থাকে? দুইটা থাকলেও এস সুস্থির, একটা থাকলেও এস সুস্থির। আর ডি এর মধ্যে ইলেকট্রন কয়টা থাকে? 10টা। তাই 10টা থাকলেও সুস্থির, আবার 5টা থাকলেও সুস্থির। কিন্তু 4টা থাকলে সুস্থির না, 6টা থাকলেও সুস্থির না, 7 8 9 যা বলো না কেন সুস্থির না। 1 2 3 4 7 8 9 কোনোটাতেই ও সুস্থির না, ও শুধু সুস্থির 10-এ আর 5-এ। আর এস সুস্থিত অবস্থায় থাকে, সুস্থির মানে স্টেবল। এস সুস্থিত হলো 1-এ আর 2-এ, তাই না? এই জন্য ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম ঘটে। এখন কপারেরটা কিভাবে হবে তাহলে? সেম ভাবে কপার 29 এটা এরকমই হবে, তাই না? এই যে এই পর্যন্ত সেমই হবে। কপার 29 এর ক্ষেত্রে যদি আমরা করি 1s2 2s2 2p6 3s2 3p6 3d কত হবে বলো? 3d কপারের ক্ষেত্রে তো 29, তাহলে 2 আর 2 4, 4 আর 6 10, 10 আর 2 12, 12 আর 6 আমাদের হচ্ছে 12 আর 6 16, তাই না? 12 আর 6 1s2 2s2 1s2 2s2 2p6 3s2 3p6 10 10 আর 8 18, আর 3d আমাদের 29, 3d 10, এরপর আমাদের আসবে 4s 18 আর 10 28 আর 4s 1। দেখো কপারেরটা কিরকম হলো? কপারেরটা কত হয়েছে দেখো তো, এখানে 2 আর 2 4, 4 আর 6 10, 10 আর 2 12, 12 আর 6 18, 18 আর 10 28, 28 আর 1 29। কিন্তু 4s এ তো তুমি যখন ইলেকট্রন বিন্যাস করবা তখন তুমি অলরেডি 4s এ দুইটা দিয়ে দিবা। এই যে এইভাবে তুমি দিয়ে দিবা 4s এ দুইটা, আর 3d তে ইলেকট্রন আসবে 9টা। তুমি যখন ইলেকট্রন বিন্যাস করবা তখন দেখবা যে 4s এ আসছে দুইটা, আর 3d তে কয়টা আসছে? 3d তে আসছে 9টা। এই যে এইভাবে ইলেকট্রন আসছে। কিন্তু ইলেকট্রনটা এইভাবে থাকে না। ইলেকট্রন কি করে? ইলেকট্রন এই 4s থেকে একটা এসে পড়ে 3d তে, এই যে 3d 10 হয়, আর এখানে 4s এর মধ্যে ইলেকট্রন একটা থাকে। এই কারণে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম ঘটে। এইভাবে বাদ বাকি যে মৌলগুলো আছে কপার, ক্রোমিয়াম, মোলিবডেনাম, সিলভার, গোল্ড, প্লাটিনাম, লেড, এই কয়েকটা মৌল, এই 6টা মৌলতে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম ঘটে। এই 6টা একটু ভালো করে পড়ে রাখবা সবাই, সবার কাছে এইটুকুই আশা করবো আমি।
আচ্ছা দেখো, এরপরে দেখো আমাদের পরবর্তী টপিকে আমরা যাচ্ছি, ইলেকট্রন বিন্যাস। আরেকটা যে বললাম নিষ্ক্রিয় গ্যাসের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস করা যায়, ওইটা কালকে একটু দেখাইছিলাম, ওইটা তেমন একটা আসবে না তোমাদের। নিষ্ক্রিয় গ্যাসের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস কি দেখো, তুমি জানো নিয়নের ইলেকট্রন বিন্যাস, তুমি জানো নিয়ন 10 এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6, এই যে নিয়নের ইলেকট্রন বিন্যাস 10। তাহলে এখন আমাকে যদি নিয়নের আশেপাশে যাদের পারমাণবিক সংখ্যা আছে তাদের ইলেকট্রন বিন্যাস করতে হয়, আমি নিয়নের মাধ্যমে তাদের ইলেকট্রন বিন্যাস করতে পারি। কিভাবে করতে পারি দেখো, আমি এভাবে করতে পারি। এই যে ম্যাগনেসিয়ামের 12, তাই না? 12 জন্য আমি এভাবে করতে পারি। এই যে নিয়ন 2p পরে কি আসবে 1s2 2s2 2p6, এরপরে আসবে আমাদের 3s, এই যে 3s 2 আসবে। এইভাবে আমরা দিতে পারি, ঠিক আছে? এরপরে আমরা দেখো এটা এই নিয়নটা দ্বারা আমরা বুঝাইতেছি, এই নিয়নকে থার্ড ব্র্যাকেটে দেওয়ার মাধ্যমে আমরা বুঝাইতেছি এই যে এইটাকে, যে এইখানে এই জায়গায় এই পুরো জিনিসটা আছে, এরপরে এটা হইছে। এভাবে ইলেকট্রন বিন্যাস আমি দেখাইতে পারি খুব সহজেই। এরপরে দেখো আমি যদি দেই তোমাদেরকে আর্গনের ইলেকট্রন বিন্যাস, আর্গন 18, তাই না? আর্গন 18 ইলেকট্রন বিন্যাস যদি আমি তোমাদেরকে দিই, এভাবেই তোমরা করবা। 1s2 2s2, এরপরে 2p6 3s2 3p কত হলো তাহলে 10, 10 আর 2 12, আর 10 আর 2 12 12, আর এখানে আমাদের 6 18, এই যে 3d6, তাই না? সরি 3d না 3p6, 3s 3p6, তাহলে এখানে 8 8 8 10 18, ঠিক আছে। এবার যদি আমি বলি ক্যালসিয়াম 40 এর ইলেকট্রন বিন্যাস করো, তখন তুমি আর্গনকে ব্যবহার করেই করতে পারবা, তোমার এত ইলেকট্রন বিন্যাসের দরকারই নেই। তুমি জানো আর্গন পর্যন্ত 18টা ইলেকট্রন বিন্যাস হয়, তাহলে ক্যালসিয়াম কত? ক্যালসিয়াম 20। তুমি জানো আর্গন পর্যন্ত 18টা ইলেকট্রন যাবে, তাহলে তুমি এইভাবে দেখাই দিতে পারো, থার্ড ব্র্যাকেটে আর্গনকে দেখাই দিতে পারো, আর্গনকে থার্ড ব্র্যাকেটে দেখাই দিতে পারো, দিয়ে তুমি লাস্টে পি এর পরে কি আসে 1s2 2s2 2p6 3s2 3p6, এরপরে 3p এর পরে ইলেকট্রন কোথায় যায় 4s এ, নাকি 3p এর পরে ইলেকট্রন তোমার 3d তে যায়? অবশ্যই 4s এ যায়, তাহলে আর দুটো ইলেকট্রন 4s এ যাবে, এই যে 4s এ ইলেকট্রন দুটো যাবে। দেখছো কত সুন্দর 4s এ ইলেকট্রন গেল। আচ্ছা দেখো এখন এই যে এই জিনিসটা, এই পুরো জিনিসটা মানে তুমি আর্গন, এটা বুঝতে পারো, এই আর্গন মানে এই পুরো জিনিসটা। এইভাবে তুমি সবগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারো। আর যত বড় মৌলের ইলেকট্রন বিন্যাস করো, আর্গনের পরে তুমি ক্রিপ্টনকে ব্যবহার করতে পারো, জেননকে ব্যবহার করতে পারো, রেডনকে ব্যবহার করতে পারো, ওগানেসনকে ব্যবহার করতে পারো। এভাবে তুমি নিষ্ক্রিয় গ্যাসের মাধ্যমে মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারো। এই টপিকসগুলো এইভাবে করে তোমাদের সৃজনশীল আসবে, তাই দেখাই দিলাম। কারণ আমি যখন স্টুডেন্ট ছিলাম 9-10 এর, তখন এভাবে সৃজনশীল আসতো, মাঝে মাঝে আমার সমস্যা হতো এই জিনিসগুলোকে ধরতে, তাই তোমাদেরকে একবারে দেখায় জিনিসটা ক্লিয়ার করে দিলাম। এরপরে দেখো, এরপরে আমরা আমাদের আজকের নিউ টপিকসে চলে যাব। আইসোটপ, আইসোবার আর আইসোটোন নিয়ে আলোচনা করবো আমরা। আইসোটপ দেখো, এটা লেখো একটু, আইসোটপ, আইসোটপ, এরপরে আইসোটন, আইসোটন, এরপরে একটা আছে আইসোবার, আইসোবার, আইসোবার। দেখো তাহলে আইসোটপ কাকে বলে? যাদের প্রোটন সংখ্যা সেম। কি বললাম আরেকবার বলো তো? যাদের প্রোটন সংখ্যা সেম, যাদের দেখো যাদের প্রোটন সংখ্যা সেম, প্রোটন সংখ্যা একই, কিন্তু নিউট্রন ও ভর সংখ্যা আলাদা, তাদেরকে একে অপরের আইসোটপ বলে। কি বলে? এই যে আইসোটপ বলে, তাদেরকে একে অপরের আইসোটপ বলে, দেখো হাইড্রোজেনের মোট আইসোটপ আছে 7টা, এর মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় 3টা, আর 4টাকে বানায় নিতে হয়। এই হাইড্রোজেনের 7টা আইসোটপকে আমরা দেখবো। দেখো হাইড্রোজেনের 1 1, এই যে 1 1, এরপরে আছে হাইড্রোজেনের এই যে 2, এই যে 1, এরপরে আছে হাইড্রোজেনের 3, আর এই যে 1। দেখো তো প্রত্যেক ক্ষেত্রে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কিন্তু সেম, এটার প্রোটন সংখ্যা 1, এটারও প্রোটন সংখ্যা 1, এটারও প্রোটন সংখ্যা 1, কিন্তু ভর সংখ্যা ভিন্ন। দেখো ভর সংখ্যা এটার 1, এটার 2, এটার 3 ভর সংখ্যা। নিউটন সংখ্যাও কিন্তু ভিন্ন। নিউটন সংখ্যা কিভাবে বের করি? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা মাইনাস করি, তাহলেই তো নিউটন সংখ্যা। তাহলে নিউটন সংখ্যা কত? দেখো তো, এটা নিউটন সংখ্যা 0, এরপরে এটা নিউটন সংখ্যা 1, এরপরে এটা নিউটন সংখ্যা 2। তাহলে দেখো এরা একে অপরের
টোন বলতে পারি, সরি আইসোটপ বলতে পারি আমরা, একে অপরের আইসোটপ। এরপরে দেখো এটার নাম হচ্ছে হাইড্রোজেন 1 হাইড্রোজেনের নাম হচ্ছে প্রোটিয়াম, এরপরে 2 হাইড্রোজেনের নাম ডিউটেরিয়াম এবং 3 হাইড্রোজেনের নাম ট্রিটিয়াম। এটা একটু মনে রাখবা, পরীক্ষায় অনেক সময় কাজে লাগে। আর আইসোটন, দেখো টপ প আছে না, পটাকে মার্ক করো। প দ্বারা প্রোটন, প্রোটন সংখ্যা একই, মনে রাখবা। প দ্বারা কি, এই যে প্রোটন, এই প্রোটনের প এর সাথে একটা কানেকশন আছে, প দ্বারা প্রোটন। আর এখানে ন আছে না, নয়ের সাথে কার কানেকশন বলো তো দেখি, একটু কমেন্ট তো দেখতেছি না তোমাদের। দন্ত নয়ের সাথে কার কানেকশন একটু বলো আমাকে। প এর সাথে তো প্রোটনের কানেকশন। আচ্ছা লিটন, বোর তত্ত্ব দরকার হইলে তোমাকে ধন্যবাদ। তুমি বোর তত্ত্ব আমরা কালকেই কমপ্লিট করছি। হ্যাঁ, বোর তত্ত্ব দিয়ে আমরা 4-5টা ম্যাথও করছি। তুমি একটু কষ্ট করে আমাদের কালকের ক্লাসটা দেখে আসতে পারো। আমরা বোর তত্ত্ব দিয়ে 5-6টা ম্যাথ করছি সম্ভবত। এই 5-6টা ম্যাথেই কালকের ক্লাসে আছে, তুমি চাইলে দেখে আসতে পারো। আচ্ছা বলো এরপরে। এই তো বলছে লিটন, বলছে নতে নিউট্রন আর রতে ভর সংখ্যা। আচ্ছা দেখো, নতে নিউট্রন, তাহলে নিউট্রন সংখ্যা সেম থাকবে এখানে। আইসোটনের ক্ষেত্রে কি সেম থাকবে, নিউট্রন সংখ্যা সেম থাকবে, নিউট্রন সংখ্যা সেম থাকবে, নিউট্রন সংখ্যা একই, নিউট্রন সংখ্যা একই, নিউট্রন সংখ্যা একই, তাই না, নিউট্রন সংখ্যা একই, কিন্তু প্রোটন সংখ্যা, এই যে পি সংখ্যা ও ভর সংখ্যা, ভর সংখ্যা ভিন্ন, পি সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন। এক্সাম্পল হিসেবে কি নেওয়া যায় বলো তো, একটা এক্সাম্পল চুজ করি, যে কোনো একটা এক্সাম্পল। দেখো ফসফরাস 31, আমরা লিখতে পারি যে ফসফরাস 31 আর সালফার 32, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 16। তাহলে দেখো এখানে নিউট্রন সংখ্যা কিন্তু একই, তুমি বিয়োগ করো, এখানে আসবে তোমার 16, এটাও বিয়োগ করো, আসবে তোমার 16। দেখো তো নিউট্রন সংখ্যা সেম, এই যে 16, এই যে 16, কিন্তু প্রোটন সংখ্যা এটার 15, এটার 16, এটার ভর সংখ্যা 31, এটার ভর সংখ্যা 32। তাহলে এদেরকে একে অপরের কি বলবো আমরা, নিউট্রন বলবো। আর আইসো বার, রতে মনে করবা ভর, র মানে ভর, তাহলে এদের ভর সংখ্যা সেম হবে, ভর সংখ্যা একই, ভর সংখ্যা একই, ভর সংখ্যা একই, ঠিক আছে, ভর সংখ্যা একই। প্রোটন ও নিউট্রন সংখ্যা ভিন্ন হবে, শুধু ভর সংখ্যা একই হবে, প্রোটন আর নিউট্রন সংখ্যা কি হবে, ভিন্ন হবে। এর এক্সাম্পল কি দিতে পারো বলো, যে কোনো একটা এক্সাম্পল দাও, তোমাদের কাছ থেকে চাইছি বলো। দেখো আমি দেই, এই যে আর্গন 40, এরপরে ক্রিপ্টন 40, ক্রিপ্টন আরেকটা কি যেন দেখলাম, আর্গন 40, পটাশিয়াম 40, ক্যালসিয়াম 40, 40 ক্যালসিয়াম 40, সবারই দেখো ভর সংখ্যা কিন্তু সেম লিখছি আমি। আর্গনেরও 40, পটাশিয়ামেরও আমি ধরে নিচ্ছি 40, এবং ক্যালসিয়ামেরও কত 40, সবারই ভর সংখ্যা কিন্তু একই। আর বাদ বাকি সব কিছুই ভিন্ন থাকবে, প্রোটন সংখ্যা বলো, নিউট্রন সংখ্যা বলো, সবগুলোই ভিন্ন থাকবে। দেখো এটার প্রোটন সংখ্যা হলো 18, এটার প্রোটন সংখ্যা হচ্ছে 19, এটার প্রোটন সংখ্যা হচ্ছে 20। নিউট্রন সংখ্যা দেখো তাহলে এখানে কত হবে নিউট্রন সংখ্যা, এখানে হবে 22, এখানে হবে 21, আর এখানে হবে 20। তাহলে বুঝাইতে পারছি যে আইসোটন, আইসোবার আর আইসোটোপ কাকে বলে। তোমাদের বইতে মূলত আইসোটোপকেই ফোকাস করা হয়েছে, বুঝাইতে পারছি। এছাড়াও অনেক কিছু আছে, আইসো ইলেকট্রন আছে, আইসোমার আছে, ঠিক আছে, এগুলো তোমাদের জানার দরকার নাই এখন, তোমরা ইন্টারভিউতে এই জিনিসগুলো জানতে পারবে, আইসোমার কাকে বলে, আইসোবার কাকে বলে, আইসো ইলেকট্রন কাকে বলে, এই জিনিসগুলো জানবে। আপাতত এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো, আমরা ম্যাথে চলে যাবো দ্রুত। আচ্ছা দেখো আমরা এখনই ম্যাথ চ্যাট করে ফেলবো, এই পর্যন্ত ক্লিয়ার হয়ে। দেখো আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পুরোপুরি লিখি, আপেক্ষিক, আপেক্ষিক পারমাণবিক ভর, পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়ালস টু লেখা যায় যে মৌলের একটি পরমাণুর ভর। কি বললাম, মৌলের একটি পরমাণুর ভর। আচ্ছা উপস্থিতি এত কমে যাচ্ছে কেন? আচ্ছা লিটন, পৃথিবীর বয়স নির্ণয় করার জন্য কার্বন 14 ব্যবহার করা হয়, বুঝছো? পৃথিবীর বয়স নির্ণয় করার জন্য, পৃথিবীর বয়স না, সবকিছুর বয়স নির্ণয় করার জন্য কম বেশি কার্বন 14 ব্যবহার করা হয়। হাড়ের বয়স, বিভিন্ন রকম খনি থেকে পদার্থের বয়স, এগুলো নির্ণয় করার জন্য কার্বন 14 ব্যবহার করা হয়। দেখো তাহলে মৌলের একটি পরমাণুর ভর, এটা সূত্র হবে মৌলের একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12, কার্বন 12 আইসোটোপের, আইসোটোপের ভরের, ভরের
1/12 কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 এটা হলো আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার সূত্র। এখানে যে দেখতে পাচ্ছ একটি মৌলের ভর পরমাণুর মানে মৌলের একটি পরমাণুর ভর এটা তোমাকে দেওয়াই থাকবে, এটা দেওয়াই থাকবে তোমাকে। আর কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 এটা মুখস্থ থাকবে, এটা মুখস্থ। এটা কত? এটা হচ্ছে 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। বুঝতে পারছি? এটা হচ্ছে মুখস্থ থাকবে, এটা একবারে মুখস্থ 24 গ্রাম। দেখা যাচ্ছে কিনা দেখি তো, আমি একটু একবারে বেশি সাইডে হয়ে গেছে তাই না? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখো 24 গ্রাম। এটা কিভাবে বের করা হয় দেখো, এটা কিভাবে বের করা হয় তুমি জানো? এটা কিভাবে বের করছে এটা একটু দেখা দিই, তোমাদের বই নাই তারপর জিনিসটা একটু দেখা দিই, তোমাদেরকে হয়তো ভালো লাগে। দেখো একটি 1 মোল কার্বন 12 এর ভর, কার্বন 12 এর ভর 12 গ্রাম। 1 মোলে কয়টা থাকে বলো তো? 1 মোল মানে কি অ্যাভোগাড্রোর সংখ্যা না, এনে না? 1 মোল মানেই তো এনে, তাই না? 1 মোল মানেই 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 অণু পরমাণু আয়ন যাই বলো না কেন। তাহলে এখানে 1 মোল কার্বন 12 এর ভর 12 গ্রাম। তাহলে একটি কার্বন 12 এর ভর কত হবে? তাহলে দেখো একটি কার্বন 12 এর ভর, এই যে 12 কে তুমি ভাগ দিবা, কত দ্বারা ভাগ দিবা? 12 কে তুমি ভাগ দিবা হচ্ছে এই যে এনে দ্বারা, এনে দ্বারা ভাগ দিবা এত গ্রাম। এনে মানে আবার এই যে এনে মানে বলে দিতেছি, এনে মানে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এতটি, এনে মানে এতটি। এখন দেখো এটা একটা অ্যান্সার আসবে না? এটা ধরলাম x আসলো, x গ্রাম অ্যান্সার আসলো। এটা হলো কার্বন 12 এর একটি পরমাণুর ভর, তাই না? কার্বন 12 এর একটি পরমাণুর ভর x গ্রাম। এখন এর 12 দিয়ে ভাগ করবে তুমি, কারণ 1 এর 12 অংশ, 12/1, তাহলে এর 12 অংশ। এখন কার্বন 12 এর ভরের 1/12 অংশ সমান এই যে x/12 ইকুয়ালস টু আসবে 1.66 অথবা 67 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। এই যে এটাই হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত। এটাকে বলা হয় অ্যাটমিক মাস ইউনিট। এটাকে বলা হয় কি অ্যাটমিক মাস ইউনিট বা এএমইউ দিয়ে প্রকাশ করা হয়, যে 1 এএমইউ ইকুয়ালস টু 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। এটা মনে রাখতে হবে, এটা এক অ্যাটমিক মাস ইউনিট। মানে এটার মানে হলো কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের ভর। আশা করি বুঝাতে পারছি। আচ্ছা দেখো এএমইউ মানে হলো অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে? এটাই অ্যাটমিক মাস ইউনিট বলি আমরা, এটাকে অ্যাটমিক মাস ইউনিট বলি, 1 এএমইউ। এটাকেই বলা হয় 1 এএমইউ বা 1 অ্যাটমিক মাস ইউনিট। এটা দ্বারা আমাদেরকে মুখস্থ করতে হবে। এখন তোমাদের বইয়ের একটা ম্যাথ আমি তোমাদেরকে করাই, দেখো তোমাদের বইয়েরই একটা ম্যাথ তোমাদেরকে করাই। এই ম্যাথটা আশা করি এখান থেকে বুঝতে পারছো তোমরা। তোমাদের বইয়ের একটা ম্যাথ করাবো এখন, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের ম্যাথ। তোমাদেরকে যেখানে ক্লোরিনের ভর বলে দেওয়া হয়েছিল, মেবি কি বলছে দেখি, ক্লোরিনের একটি পরমাণুর ভর এত, যে কোশ্চেন অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর বলে দিছে। একটি পরমাণুর ভর কত বলে দিছিল দেখি তো? একটি পরমাণুর ভর 4.48 ইনটু 23 গ্রাম, 4.48 ইনটু 10 ইনভার্স 23 গ্রাম। এখন তোমাকে এখান থেকে বলছে যে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত হলে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত? আপেক্ষিক পারমাণবিক ভর কত কিভাবে বের করো? তোমরা জানো যে আপেক্ষিক পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর, তাই না? পরমাণুর ভর ডিভাইড বাই কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, হুইচ ইজ 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 24 গ্রাম, তাই না? দেখো তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে? তাহলে তোমাদের উপরে আসতেছে 4.48 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 23 ডিভাইডেড বাই নিচে আসতেছে 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। আচ্ছা বলো তো এটা কত আসতেছে একটু ক্যালকুলেশন করে? গ্রাম তো লেখা দরকার নেই, বলো ক্যালকুলেশন করে কত আসতেছে এটা তোমাদের বাচ্চারা? বলো দ্রুত বলো, ক্যালকুলেশন করে কত, অ্যান্সারটা বলে দাও দ্রুত, কত আসতেছে? এটা একটু বলো। আচ্ছা ওই রিটার্ন বলছে মৌলের একটি পরমাণুর ভর কিভাবে বের করে। তুমি যে ভরগুলো জানো না, সোডিয়ামের ভর 11 জানো, আসলে কিন্তু সোডিয়ামের একটি পরমাণুর ভর 11 গ্রাম না,
এটা সোডিয়ামের 1 মোল পরমাণুর ভর 11 গ্রাম। তাই একটি পরমাণুর ভর বের করতে গেলে কি হবে, ওই 11কে ভাগ দিতে হবে কি দ্বারা, Na দ্বারা ভাগ দিতে হবে। Na অ্যাভোগাড্রোর নাম্বার দ্বারা যদি তুমি সোডিয়ামের 11কে ভাগ দাও তাহলে তুমি সোডিয়ামের একটি পরমাণুর ভর পাবা। সেম ভাবে তুমি যদি যে কোনো মৌলের একটি পরমাণুর ভর পাইতে পারো। অক্সিজেনের ভর কত তুমি জানো, অক্সিজেনের ভর তুমি জানো, একটি পরমাণুর ভর তুমি জানো অক্সিজেনের 16, তাই না? সরি, সোডিয়ামের তো 16 না, সোডিয়ামের 11 ছিল না, 23 ছিল। সেম ভাবে অক্সিজেনের একটি পরমাণুর ভর জানো না তুমি জানো 1 মোল। পর্যায় সারণীতে যে ভরগুলো দেওয়া আছে তোমাদেরকে সবগুলো 1 মোল পরমাণুর ভর ধরে দেওয়া আছে। তাহলে অক্সিজেনের 1 মোল পরমাণুর ভর 16 গ্রাম। অতএব একটি পরমাণুর ভর কি করতে হবে, ওই যে 16কে ভাগ দিতে হবে কত দ্বারা, অ্যাভোগাড্রোর নাম্বার দিয়ে, তাহলে একটি পরমাণুর ভর পাবে। আশা করি তোমার উত্তর পাইছো তুমি, তাই না? আচ্ছা, কত আসছে? আরমান হোসেন বলছো 26.98। আর কেউ কমেন্ট করো নাই? 26.98। একজন বলছো 27। 26.98, একজন বলছো 27। হ্যাঁ, এটা 27 আসবে, 26.98 বা 27 আসবে। হ্যাঁ, আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো সবাই। এরপরে আমরা দেখবো যে আইসোটপ থেকে কিভাবে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করা যায়। দুইটা আইসোটপ দেওয়া থাকবে, এই আইসোটপ থেকে তোমাকে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলবে তারা। আচ্ছা দাঁড়াও, এই লিটন না কি যেন একটা ম্যাথ দিতেছে আরিফ, এটা করাই দিলে অনেক উপকার হতো। কি দিছো এই অধ্যায়ের? এটাই সমস্যা বাকি আছে। এক্স একটি মৌল যার সংকেত x4, এক্স এর একটি অণুর ভর দেওয়া আছে তোমাকে। হ্যাঁ, অণুর ভর দেওয়া আছে, এর নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা দেওয়া আছে প্রোটন সংখ্যা অপেক্ষা একটি বেশি। মৌলটি কি বলছে, নিউট্রন সংখ্যা, একটি নিউট্রন সংখ্যার ভর এত, এর নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যা অপেক্ষা একটি বেশি। মৌলটি শনাক্ত করো এবং সর্বশেষ শক্তি স্তরের ব্যাসার্ধ এত হলে ইলেকট্রন। আচ্ছা, এটা আমি তোমাকে এক কাজ করি, আমি এটা তোমাকে এখন তো করাই দেওয়া সম্ভব না, আমি তোমাকে এটা একবারে তুমি আমাকে একটা ফেসবুকে নক দিও আমার ইনবক্সে, ঠিক আছে? আমি একবারে তোমার কইরা পাঠিয়ে দিব এটা। দেখো, এখন যে ম্যাথগুলো নিয়ে আসছে এই ম্যাথগুলো করাইতে হবে। এরপরে দেখো, আইসোটপ থেকে এবার আমরা পারমাণবিক ভর নির্ণয় করব। আইসোটপ থেকে আপেক্ষিক পারমাণবিক ভর, আইসোটপ থেকে আপেক্ষিক পারমাণবিক ভর, আইসোটপ থেকে আপেক্ষিক পারমাণবিক ভর। হ্যাঁ, এটা নির্ণয় করবো। আইসোটপ থেকে কিভাবে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা যায়। তোমাকে বললো প্রকৃতিতে ক্লোরিনের দুইটা আইসোটপ আছে, একটা হলো ক্লোরিন 35, আরেকটা হলো ক্লোরিন 37। এখন এদের পার্সেন্টেজ, ক্লোরিন 35 মেবি 37 না কত পার্সেন্ট দেওয়া ছিল তোমাদের বইয়ে, ক্লোরিন 35 ছিল 75%, এটা প্রকৃতিতে পাওয়া যায় 75%, আর ক্লোরিন 37 প্রকৃতিতে পাওয়া যায় 25%। এখন তোমাকে বলছে যে এই মৌলটার আপেক্ষিক পারমাণবিক ভর কত, এটা কিভাবে বের করবা? এই যে এইভাবে, আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়ালস টু এই যে 35, এই লিখবা 35 কে গুণ করবা, এই 35 কে গুণ করবা 75 দ্বারা, 75 এটা যোগ করবা, কার সাথে যোগ করবা? আবার দেখো এই যে এই 37 কে গুণ করবা আবার 25 দ্বারা, 37 ইন্টু 25, আর এদেরকে ভাগ দিবা কত দ্বারা? 100 দ্বারা, তাহলেই হয়ে যাচ্ছে তোমার। এটা করে বলো কত আসে। সেম, ইউ উইল গেট দ্য সেম রেজাল্ট। এটা করলেও একই রেজাল্টই পাবা তোমরা। করে দেখো তো একটু কত আসে। এটা একটু করে দেখো কত আসে, আমাকে বলো এই অ্যান্সারটা কত আসতেছে সবাই, বলো একটু আমাকে। বলো অ্যান্সারটা কত আসে, দ্রুত বলো অ্যান্সারটা কত আসে। আচ্ছা, এই যে 35.5, ঠিক আছে, 35.5 আসবে এটারও, কারণ দুইটাই তো ক্লোরিন, 35.5। আচ্ছা, এরপর দেখো আমরা আরেকটা করবো। এই ম্যাথটাও তোমাদের বইয়েরই ম্যাথ, এই ধরনেরই এই দুইটা ম্যাথ দিয়ে করাইলাম না, এই দুইটার মধ্যে একটা ম্যাথ তোমরা পাওয়া যাবে। কালকে যে আমরা ম্যাথগুলো করছি না, বোর্ড তত্ত্ব দিয়ে যে ম্যাথগুলো করছি, ওই ম্যাথগুলোর মধ্যে দেখবা হুবহু একটা ম্যাথ কমন পড়ছে, আর এই যে এই দুইটা সূত্রের মধ্যে দিয়ে একটা ম্যাথ আসবে তোমাদের। এরপরে দেখো আরেকটা ম্যাথ আছে তোমাদেরকে, এই ম্যাথটা কি বলছে তোমাদের, প্রকৃতিতে প্রাপ্ত Q2 কপার 63 আর কপার 63 ও কপার 65 এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে। আপেক্ষিক পারমাণবিক ভর
63.5 হলে কোন আইসোটোপ প্রকৃতিতে কি পরিমাণ পাওয়া যায়? প্রকৃতিতে কি পরিমাণ পাওয়া যায়? দেখো তাহলে কি করতে হবে, এখানে তোমাদেরকে এবার আইসোটোপ কোনটা কি পরিমাণ পাওয়া যায় পার্সেন্টেজ বলে দেয় নাই, তাহলে তুমি কি করবা? কপার, এই যে কপার 63 আর এই যে কপার 65 ধরে নিবা। কপার 63 কে প্রকৃতিতে পাওয়া যায় x%, আর কপার 65 কে প্রকৃতিতে পাওয়া যায়, তাহলে কি হবে বলো? 100 - x%, কারণ দুইটা মিলেই তো 100%, তাই না? তো আমি যদি তোমাকে বলি তোমাদের মধ্যে 100 টাকা দিলাম, আমি তোমাদের মধ্যে 100 টাকা দিলাম, তোমরা দুই ভাই আছো, বললাম যে তোমার ছোট ভাইকে আমি দিলাম 30 টাকা, তাহলে বড় ভাই কত পাবে এটা তুমি কিভাবে বের করবা? তুমি তো ওই 100 থেকে 30 কে বিয়োগ করবা, যা থাকবে ওইটাই বড় ভাই পাবে, তাই না? তাহলে এখানে মাত্র প্রকৃতিতে মৌল আছে দুইটা, একটা যদি x% পাওয়া যায় তাহলে আরেকটা নিশ্চয়ই 100 থেকে মাইনাস করলে যা হবে ওইটাই পাওয়া যাবে, তাই আমরা লিখবো এখানে কপার 63 x%। আর দেখো আরেকটা আছে 65, কপার 65, এটাকে তাহলে আমরা কত ধরবো? 100 - x% পাওয়া যায়, এত পার্সেন্ট পাওয়া যায়। এখন আমরা একটা সূত্র জানি, আগের সূত্র, যে পার্সেন্টেজ থেকে আমরা কিভাবে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করি, এটা বসায় দিবা। দেখো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, এই যে এখানে যে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়ালস টু কি হবে? দেখো তো, এই যে 63 দিয়ে গুণ করবা x কে, 63 ইন্টু x প্লাস করবা 100 মাইনাস x, এটাকে গুণ করবা তুমি 65 দ্বারা, 65 দ্বারা, নিচে দিবা 100। আর এই যে আপেক্ষিক পারমাণবিক ভর, এটা তোমাকে কিন্তু দেওয়াই আছে। এই যে দেখো আপেক্ষিক পারমাণবিক ভর কত দেওয়া আছে জানো? প্রকৃতিতে আপেক্ষিক, এই যে 63.5, তাহলে তুমি এখানে 63.5 বসাও, 63.5 ইকুয়ালস টু, তাহলে x কে 63 দ্বারা গুণ করলে 63x এই হবে, তাই না? প্লাস 65 দ্বারা গুণ করলে এটা কত হবে? 65, 6500 মাইনাস 65x, 65x, এরপরে দেখো নিচে 100 হবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করে তুমি x এর মানটা বের করো, x এদিকে আসবে, তাহলে 6350, 100 দ্বারা ডাইরেক্ট এটাকে গুণ করে দিছি, তাহলে কি হয়? 6350 হয়। আর এদিকে কি আছে তাহলে আমাদের? 63x মাইনাস 65x প্লাস 6500। দেখো এখান থেকে কি করা যায়, এই যেটা থেকে তুমি এটাকে মাইনাস করো, 63 650 মাইনাস 6500 ইকুয়ালস টু, এখানে হবে মাইনাস 2x, আর এখানে হবে মাইনাস 150 ইকুয়ালস টু মাইনাস 2x। উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে দাও, তাহলে কি হবে তোমার? উভয় পক্ষে যে উপরে লিখলাম, উভয় পক্ষে যদি মাইনাস দ্বারা তুমি গুণ করে দাও তাহলে হবে 2x ইকুয়ালস টু 150। অতএব x ইকুয়ালস টু আসবে তোমার 150 ভাগ করলে 75%। এই যে দেখো 75% আসছে। তাহলে তোমার এই যে x এর মান কত? 75%। x এর মান যদি 75% হয়, 100 মাইনাস 75, এটা কত হবে? 100 মাইনাস 75 হুইচ ইজ 25%। আগেরটার মতো অ্যান্সার আসছে। আশা করি সবাই বুঝতে পারছে এই পর্যন্ত। দেখো হ্যাঁ, ফসফরাস 15 হবে। দেখো ফসফরাস 15 হবে বলতে কি বুঝাইছে ও? দেখো এরপরে আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো, কারো কোনো সমস্যা নাই। এখন আমরা একটু কথাবার্তা বলবো আইসোটপ নিয়ে। আইসোটপ থেকে কয়েকটা এমসিকিউ, তোমাদের ইম্পর্টেন্ট এমসিকিউ লিখে দিচ্ছি। এই ইম্পর্টেন্ট এমসিকিউ গুলা একবারে তোমরা মুখস্থ করে নিবা। এখান থেকে আমি বারবার বলতেছি, একটা এমসিকিউ তোমরা পরীক্ষায় দেখবা যে অলরেডি এসএসসি তে আসছে, অলরেডি তোমাদের বোর্ড পরীক্ষায় একটা এমসিকিউ আইসা বসে আছে। এই যেগুলো এখন বলবো এগুলো থেকে, আইসোটোপের ব্যবহার থেকে, আইসোটোপের ব্যবহার, আইসোটোপের ব্যবহার, আইসোটোপের ব্যবহার, কোন আইসোটোপ কোথায় ব্যবহার করতে হয়। হ্যাঁ দেখো, চিকিৎসা ক্ষেত্রে আমরা পড়ি যে টেকনিশিয়াম 99 এটাকে ব্যবহার করা হয় শরীরের ভেতরে প্রবেশ করিয়ে প্রতিচ্ছবি তুলতে, ছবি তোলাতে, শরীরের ভেতরের অংশের ছবি তুলতে ব্যবহৃত হয়। এর লাইফ টাইম 6 ঘন্টা। ঠিক আছে, এরপরে দেখো একটা গেল আমাদের, এরপরে আরেকটা আইসোটোপ আছে আমাদের
আয়োডিন 131, ঠিক আছে। আয়োডিন এটা ব্যবহার হয় থাইরয়েডের চিকিৎসায়, থাইরয়েডের চিকিৎসায় ব্যবহৃত হয়। এরপরে আছে আমাদের টিউমার নিরাময় আছে আমাদের, এটা ব্যবহৃত হয় কোবাল্ট 16, টিউমার নিরাময়। এরপরে দেখো কোবাল্ট 16 এর পরে আমাদের আছে ফসফরাস 32, ফসফরাস লিউকেমিয়া ক্যান্সারের ক্ষেত্রে, ক্যান্সারে ব্যবহৃত হয়। তো এই যে চারটা আমরা লিখলাম 1 2 3 4 চারটা আইসোটোপের ব্যবহার, এই চারটা থেকে তোমার মাস্ট বি একটা আসবে। আরেকটা আসতে পারে যে কে যেন বললো না পৃথিবীর বয়স নির্ণয় করতে হয়, কে একটা বলছিল পৃথিবীর বয়স নির্ণয় করতে হয় কার্বন 14 দ্বারা। কত দ্বারা? কার্বন 14 দ্বারা। এই যে এটা কার্বন 14 দ্বারা পৃথিবীর বয়স নির্ণয় করা হয়। এই আইসোটোপ গুলোর মধ্যে যে কোনো একটা তোমাদের পরীক্ষায় আইসা অলরেডি বসে আছে। এই আইসোটোপ গুলো তোমাদের পরীক্ষা অলরেডি আসার পরে বসে আছে। এখন বলো তোমাদের দেখি দুই একটা সিকিউ করাই। এখন কালকে যে ম্যাথ গুলো করাইছি একটা দেওয়া নাই তোমরা, তোমাদেরকে কালকে একটা ম্যাথ দিছিলাম আমি, এটা দেওয়া নাই। এই আইসোটোপের ব্যবহার থেকে কিন্তু গ নাম্বার অথবা ঘ নাম্বার প্রশ্ন আসতে পারে। আবারও বলতেছি, আইসোটোপের ব্যবহার থেকে গ অথবা ঘ নাম্বার আসতে পারে। তোমাদেরকে বলতে পারে যে আইসোটোপের ব্যবহার লেখো। আইসোটোপের ব্যবহার তো ডিরেক্ট সরাসরি বলবে না, এইভাবে কোনো ক্লু দিবে, দিয়ে বলবে আইসোটোপের ব্যবহার লেখো। তখন তোমাদেরকে আইসোটোপের ব্যবহার লিখতে হবে। চিকিৎসা ক্ষেত্রে লিখবা, এরপর কৃষি ক্ষেত্রে লিখবা, এরপর গবেষণা ক্ষেত্রে লিখবা। এই তো শেষ। এই তিনটা ক্ষেত্রে লিখতে পারলে ফুল মার্কস পাবা। চিকিৎসা ক্ষেত্রে কয়েকটা আইসোটোপ দিবা, এরপরে কৃষি ক্ষেত্রে কয়েকটা আইসোটোপের ব্যবহার দিবা, এরপর গবেষণা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার দিবা। শেষ। দেখো তিনটা মৌল দেওয়া আছে তোমাদেরকে এখানে, তিনটা মৌল x, এরপরে আছে y, এরপরে আছে z। এই যে তিনটা মৌল দেওয়া আছে। এটা কোন বোর্ড দেখি তো, আমি একটা যে কোনো একটা বোর্ড করাইতেছি, র্যান্ডম একটা বোর্ড। তো এটা দেখো না, এটা মেবি 17 19 আর 21 হবে। 17 19 আর এটা হবে 21, 21 হবে। হ্যাঁ, এই যে তিনটা মৌল দেওয়া আছে এখানে, তিনটা মৌল যাদের তোমার এখানে প্রোটন সংখ্যা দেওয়া আছে। তাহলে 17 নাম্বার মৌল তুমি বুঝতেই পারতেছো এটা ক্লোরিন, আর 19 নাম্বার মৌলটা কি বুঝতে পারতেছো তুমি? 19 নাম্বার মৌলটা কি যেটা হবে সেটা, আর 21 নাম্বারটা স্ক্যান্ডিয়াম, তুমি তো বুঝতেই পারতেছো। এখন দেখো এখানে গ নাম্বারে এরা প্রশ্ন করছে, গ নাম্বারে আমাদেরকে তারা বলছে উদ্দীপকের প্রথম মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 হলে এর 50টি পরমাণুর ভর কত? 50টি পরমাণুর ভর কত? এর 50টি পরমাণুর ভর কত? এই যে উদ্দীপকের প্রথম মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 হলে 50টি পরমাণুর ভর জানতে চাইছে। আর গ নম্বরে তারা প্রশ্ন করছে যে জেড এর সর্বশেষ ইলেকট্রন, জেড এর শেষ ইলেকট্রন 3D তে প্রবেশ করলেও ওয়াই এর ক্ষেত্রে তা হয় না। ব্যাখ্যা করো। দেখো এখন এই মডেল আমরা করবো। এটা আমি দেখি কত বোর্ড ছিল, এটা কোন বোর্ডের এটা সিকিউটা ছিল আমাদের। এই সিকিউটা ছিল তোমাদের ঢাকা বোর্ডের ছিল 2022 সালে, ঢাকা 2022 সালের সিকিউ ছিল এটা। এই সিকিউটা আমরা এখন করব। দেখো তো আমরা একটু আগেই পড়লাম যে কি পড়ছিলাম, উদ্দীপকের প্রথম মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 হলে 50টি পরমাণুর ভর কত। আমরা কি জানি? গ নাম্বারটা করতেছি আমরা। গ নাম্বার আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র কি জানি আমরা? এই দেখো, আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়ালস টু মৌলের একটি পরমাণুর ভর। মৌলের একটি
পরমাণুর ভর, পরমাণুর ভর ডিভাইডেড বাই কি 1 AMU। কার্বন, ওই যে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, যেটাকে আমরা কি বলি 1 ডাল্টন বা 1 AMU বলতে পারি আমরা। এই যে 1 AMU, এটা আমরা কত জানি 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম, তাই না? 24 গ্রাম। আর আপেক্ষিক পারমাণবিক ভর কত দেওয়া আছে দেখো তো, এই যে আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে 35.5, 35.5। তুমি শুধু জানো না কি মৌলের একটি পরমাণুর ভর, এই যে একটি সংক্ষেপে লিখলাম একটি পরমাণুর ভর, তুমি এটাই জানো না, নিচে তো এটাও জানো তুমি 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -24, এটা তো জানোই, তাই না? এরপরে দেখো তাহলে কি করবে, এটাকে তুমি এইদিকে নিয়ে আসবে, তাহলে একটি পরমাণুর ভর পাবা তুমি। অতএব তুমি দেখো, অতএব একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর ইকুয়ালস টু কত হবে বলো তো? একটি পরমাণুর ভর তাহলে 35.5 ইন্টু 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 24। বলো একটি পরমাণুর ভর কত হবে? এটাকে আমরা x দ্বারা ডিনোট করলাম, এটা হলো একটি পরমাণুর ভর। কিন্তু তোমার কাছে কি ভাই একটি পরমাণুর ভর জানতে চাইছে? অবশ্যই না, তোমার কাছে জানতে চাইছে কি 50টি পরমাণুর ভর কত। অতএব তুমি লিখবা, অতএব 50টি পরমাণুর ভর 50 ইন্টু x ইকুয়ালস টু 50x গ্রাম। এই x এর মানটা বের করে দিয়ে আমাকে জানাও তো x এর মানটা কত আসে। সম্পূর্ণ মানটা আমাকে জানাও, এত গ্রাম সম্পূর্ণ মানটা, একবার টোটাল মানটা আমাকে জানাও, একজন কেউ কমেন্ট করে একজন জানিয়ে দাও কেউ। আমাকে একটু জানাও অ্যান্সারটা, তোমাদের অ্যান্সারের জন্য ওয়েটিং এ আছি। বলো অ্যান্সারটা কত আসবে, একটু দ্রুত বলো যাতে আমরা আর দু একটা সিকিউ সলভ করতে পারি। একটু দ্রুত বলো অ্যান্সারটা, একবার লাস্ট অ্যান্সারটা বলবা, লাস্ট অ্যান্সার বলবো আমাকে। কই অ্যান্সার দিতেছো না কেন তোমরা? বলো, নাকি আমাকে বলে দিতে হবে অ্যান্সার? দেখো এটা অ্যান্সার হবে মেবি 2.9 গ্রাম, 2.9 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 21 গ্রাম, এটা হবে। দেখো তোমাদের সাথে মিলছে কিনা, দেখো 50টি পরমাণুর ভর এটা হবে 2.9 ইন্টু 10 ইনভার্স 21 গ্রাম। আচ্ছা দেখো, হ্যাঁ ক্যালকুলেটর ইউজ করতে হবে তো, ক্যালকুলেটর ইউজ না করলে কিভাবে কি করবো দেখো। এরপর আমরা এটা মুছে দিলাম, এরপরে আমরা ঘ নাম্বারটা করবো। হ্যাঁ আশা করি এটা বুঝতে পারছো, কারণ যদি সমস্যা থাকে এখনই আমাকে বলে দিতে পারো, আমি ঘ নাম্বারটা করবো, এটা মুছে দিব এখন। ঘ নাম্বারটা করবো, একটু সমস্যা থাকলে আমাকে কাইন্ডলি জানাইতে পারো। আমরা ঘ নাম্বার করবো এখন, দাঁড়াও। দেখো তো ঘ নাম্বারে কি বলছে, ঘ নাম্বারটাও মুছে দেই তাহলে একবারে সুবিধা হবে সবার। ঘ নাম্বার আমাদেরকে বলছে যে জেড এর শেষ ইলেকট্রন 3D তে প্রবেশ করলেও ওয়াই এর ক্ষেত্রে করে না। ওয়াই এ কি আছে দেখো তো, ওয়াই এ 19টা তোমার প্রোটন সংখ্যা আছে 19, হ্যাঁ তার মানে কি ওয়াই হবে পটাশিয়াম। আর জেড এ 21টা আছে, তার মানে জেড হবে স্ক্যান্ডিয়াম। তাহলে তুমি পটাশিয়াম 19 এর ইলেকট্রন বিন্যাস করো, কে 19 ইলেকট্রন বিন্যাস করো তো কি হয়, আমি তো এখানে দ্রুত করে ফেললাম 1s2, এরপরে 2s2, তোমরা ভেঙেই করো যদি তোমাদের এইভাবে করতে সমস্যা। 1s2 2s2 2p6 3s2 3p কত হবে তাহলে দেখো, 10টা 10 আর 2 12টা 3p6 12 আর এখানে আমাদের 6 কত হবে, 12 আর 6 18টা। আর একটা ইলেকট্রন এটা কি 3D তে যাবে না 4s এ যাবে বলো আমাকে, 3D তে যাবে না 4s এ যাবে? লাস্ট ইলেকট্রন কোথায় যাবে, 3D তে নাকি 4s এ? বলো তো 3D তে যাবে নাকি 4s এ যাবে লাস্ট ইলেকট্রন? লাস্ট ইলেকট্রন কোথায় যাবে, 3D তে নাকি 4s এ? দ্রুত কমেন্ট চাই, 3D তে যাবে নাকি 4s এ যাবে লাস্ট ইলেকট্রনটা? এই দেখো ইলেকট্রন কয়টা হয়েছে, 2 আর 2 4 আর 6 10, 10 আর 2 12 আর 6 18, 19 নাম্বার ইলেকট্রনটা, অর্থাৎ 19তম ইলেকট্রনটা কোথায় যাবে, 3D তে নাকি 4s এ? আচ্ছা যে আরিফুল ইসলাম ধন্যবাদ, 4s এ যাবে। কারণ কি আমরা জানি ইলেকট্রন প্রথমে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরের অরবিটালগুলো ফিল আপ করে, দেন উচ্চ শক্তি স্তরের অরবিটালগুলো ফিল আপ করে। আর 3D এর থেকে 4s এর শক্তি কম, তাই ইলেকট্রনটা একটা ইলেকট্রন 4s এ যাবে। এবার দেখো আমরা এবার স্ক্যান্ডিয়াম 21 এর ইলেকট্রন বিন্যাসটা করব। তাহলে দেখো এই যে 1s2 2s2 2p6 3s2 3p6, এই যে 4s এ কয়টা যাবে, 4s এ 2টা যাবে। কয়টা ইলেকট্রন হলো তাহলে, 20টা হলো। আরেকটা ইলেকট্রন কই যাবে, লাস্ট ইলেকট্রন এই যে 3D তে যাবে। এটাই তোমাকে বলছে জেড এর শেষ ইলেকট্রন
3D তে প্রবেশ করলে ওয়াই এর ক্ষেত্রে তা হয় না। ওয়াই এর ক্ষেত্রে তা হবে কেমন রে ভাই? ওয়াই এর তো আর ইলেকট্রনই নাই, তাই না? ওয়াই এর যদি আরো ইলেকট্রন থাকতো তাহলে 3D তে যাওয়ার প্রশ্ন উঠতো, কিন্তু ওয়াই এর তো আর ইলেকট্রনই নাই, 3D তে কিভাবে যাবে? তাই ও 4s এ যাই বসে আছে। আর এখানে আমাদের এই যে এদিকে 21 এর দিকে, আর এখানে 4s কমপ্লিট করার পরেও দেখবা যে স্ক্যান্ডিয়ামের আরো একটা ইলেকট্রন বাড়তি, ওটা কোথায় যাবে? 3D তে যাবে। যদি আরো একটা বাড়তি, ওটাও 3D তে যাবে। এরকম করে 10টা ফিল আপ করবে 3D তে, এরপরে না হয় 4p তে যাবে ইলেকট্রন। আশা করি বুঝাইতে পারছি, এটুকু ব্যাখ্যা করে দিলেই তোমাদের ইনাফ, এটুকু ব্যাখ্যা করে দিলেই হচ্ছে। এটা বুঝতে পারছো কিনা বলো? আমি আরেকটা সৃজনশীল করানোর চেষ্টা করতেছি তোমাদেরকে। বলো, কমেন্ট আসতেছে না কেন? হ্যাঁ, ইলেকট্রন তো আগে 4s এই যাবে। দেখো, এরপর এটা মুছে দিলাম। এরপর আশা করি সবাই বুঝতে পারছো। আরেকটা সিকিউ তোমাদেরকে করা আজকের মতো ছুটি দিয়ে দিব। আরেকটা সিকিউ করা আজকের মতো ছুটি দিয়ে দিব। এই সিকিউটা কি বলছে দেখি একটু। 3টা জিনিস দেওয়া আছে এখানে। এটা হচ্ছে ক্যারেট কলেজের 3টা জিনিস দেওয়া আছে তোমাকে এখানে। হ্যাঁ, 3টা জিনিস। 1 নম্বরে দেওয়া আছে n = 4 শক্তি স্তর, শক্তি স্তর। 2 নম্বরে দেওয়া আছে তোমাকে একটা মৌল দেওয়া আছে, মেবি মৌলটা দেখি কত দেওয়া আছে, 24 20 48 এ 24। 3 নম্বরে একটা মৌল দেওয়া আছে তোমাকে 47 B47। এটা হচ্ছে একটা রাজশাহী ক্যাডেট কলেজের। ভাবলাম যে একটা ক্যাডেট কলেজ করে, এটা একটু ভালো লাগলো প্রশ্নটা, এখান থেকে আসার সম্ভাবনা আছে। গ নাম্বারে দেখো কি বলছে তোমাদেরকে। এখানে গ নাম্বারে বলছে যে তারা একের ক্ষেত্রে 1 নং এর ক্ষেত্রে মোট কতটি ইলেকট্রন থাকতে পারে তা অরবিটালের মাধ্যমে দেখাও। অরবিটালের মাধ্যমে দেখাও। আর ঘ নম্বরে বলছে তোমাকে যে ঘ নম্বর প্রশ্নটা কি বলছে, এ এবং বি, এ ও বি উভয়ই ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখায়। যুক্তি সহ ব্যাখ্যা করো। দেখো কিভাবে করবা। 1 নং এর ক্ষেত্রে মোট কতটি ইলেকট্রন থাকতে পারে তা অরবিটালের মাধ্যমে দেখাও। এটা আমরা কি বলছি? আমরা দেখছি কোন অরবিটালে কয়টা করে ইলেকট্রন থাকতে পারে, এটা আমরা দেখছি। n এর মান কত? 4। দেখো n = যদি 4 হয় তাহলে কয়টা অরবিটাল পাওয়া যায় দেখো তো, l এর মান। তাহলে l = হবে 0, l = হবে 1, l = হবে 2, l = হবে 3, তাই না? এই l = যদি এতগুলা মান আসে তাহলে তোমার এখানে মান আসবে, একটা আসবে তোমার 1s। দেখো, সরি, n = 4 আসলে 4 থেকে আমাদের 3s 3p 3d 36, 4f থেকে আসবে আমাদের এই যে 4s। আরেকটা 0 এর জন্য আসলো আমাদের 4s, 1 এর জন্য আসবে আমাদের 4p, 2 এর জন্য আসবে আমাদের 4d, 3 এর জন্য আসবে আমাদের 4f। দেখো তো কয়টা করে ইলেকট্রন থাকতে পারে 4s এ। s এ ইলেকট্রন থাকে কয়টা? 2টা। p তে ইলেকট্রন থাকতে পারে কয়টা? সর্বোচ্চ 6টা। d তে ইলেকট্রন থাকতে পারে কয়টা? 10টা। f তে ইলেকট্রন সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 14টা। এই সবগুলোকে তুমি এখন যোগ করো, 2 যোগ 6 যোগ 10 যোগ 14, তাহলে 2 আর 6 8, 8 আর 10 কত হচ্ছে? 18, 18 আর 14 কত হচ্ছে? তাহলে 18 আর 14 এখানে হচ্ছে 20, 20 আর 12 32, তাহলে 32টি ইলেকট্রন থাকতে পারে। জাস্ট আমি সংক্ষেপে তোমাদেরকে দেখাই দিলাম, এইভাবে হিসাবটা তোমরা করে দিবা। আশা করি এটা বুঝতে পারছো।